বাংলাদেশের কনটেক্সটে এই আলট্রাস কালচারটাকে আপনারা কিভাবে আনতেছেন? হু ইজ তানিল, হু ইজ ফারহান আলী ওয়াহিদ, হু ইজ ফাহমিদুল ইসলাম। রাইট। আমরা সারাদিন যে একটা প্রজন্ম যেখানে ইউরোপিয়ান ফুটবল নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই জায়গাটাতে তারা এসে এই জিনিসটা চিন্তা করছে। ইটস হিউজ অ্যাচিভমেন্ট ফর আস। হিউজ 10-15 বছর ধরে একটা কিন্তু ফুটবল কিন্তু একটা মানে একটা জায়গায় আটকে ছিল, বন্দী ছিল শিকলের ভিতরে। তাকে আমরা ওই দিন একটা গিফট দিয়ে আসছিলাম, আলট্রাসের একটা ফ্ল্যাগ। বাংলাদেশ প্রথমবারের মতো সাবজেক্ট ছিল, ওই মুভমেন্টটা আমাকে আসলে আমি বলতে পারি না। আপনি যদি একদিনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হইতেন, কোন একটা জিনিস করতেন মাস্ট? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম দ্য ফুটবল ব্রেকডাউনে। হোস্ট হিসাবে আছি আমি শিহাব হাসান নিয়ন, আমার সাথে আছেন অমিত হাসান, আর আজকে আমাদের সাথে আছে দিন মোহাম্মদ ফ্রম সেভ বাংলাদেশ ফুটবল এবং মেহেদি হাসান ওভি ফ্রম বাংলাদেশ ফুটবল আলট্রাস থেকে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, পডকাস্টে আই উড সে। অ্যান্ড কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো শুরু করি আমাদের ডিসকাশন, যেটা আমরা আজকের ডিসকাশনটা হবে অ্যাবসলিউটলি অ্যাবাউট ফুটবল। আপনারা তো দুইটা বড় বড় ফ্যান গ্রুপ, রাইট? সো আমরা জানতে চাই আপনাদের স্টোরিগুলি, ইন্সপিরেশনগুলি। সো ওই এন্ডেই আসলে আমরা আজকে কথাগুলি বলবো। সো দিন, আপনার থেকে শুরু করি যে আপনি রিপ্রেজেন্টেটিভ অফ সেভ বাংলাদেশ ফুটবল, তো আপনার এই গ্রুপটা কিভাবে আপনি ক্রিয়েট করেছেন বা ইন্সপিরেশনটা কোত্থেকে পেয়েছেন, এবং নামটা নিয়েও আমরা শুনতে চাই যে ওয়াই ইজ ইট সেভ বাংলাদেশ ফুটবল। সো আপনি যদি একটু আমাদেরকে এই ডিটেলসে বলেন প্লিজ। আচ্ছা, প্রথমে যদি আপনি যেহেতু শুরুর কথাটা বললেন, আমাদের যে পেজটা, আমাদের এখানে দুইটা জিনিস, একটা দেখবেন হচ্ছে যে একটা পেজ সেভ বাংলাদেশ ফুটবল, আর একটা হচ্ছে দ্য জেনারেশন রুট টু সেভ বাংলাদেশ ফুটবল। গ্রুপ এবং পেজ, গ্রুপ সবার জন্য উন্মুক্ত, যে কোনো ধরনের আলোচনা সমালোচনা সব কিছুই করতে পারবে। আর পেজের যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ডিজিটাল মিডিয়া হিসেবে কাজ করছি ওখানে। তো যদি আমরা যাত্রার শুরুটা বলি, আমরা প্রথম স্টার্টটা হয় 2020 সালে, যখন আমরা সালাউদ্দিন বিরোধী একটা আন্দোলন হয় বাংলাদেশের ফুটবলে, যে হ্যাশট্যাগ ওঠে সালাউদ্দিন আউট। তো ওখানে মানে সারা বাংলাদেশের সবাই যুক্ত হয় একটা প্ল্যাটফর্ম, একটা গ্রুপ। তো ওখান থেকে আমাদের যাত্রা শুরু, আমরা আন্দোলন করি রাস্তায়, সশরীরে, ফিজিক্যালি, অনলাইনে। আমরা হ্যাশট্যাগ ট্রেন্ড হিসেবে নিয়ে যাই, সবাই আমাদের ডাকে মোটামুটি সবাই সাড়া দেয়। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে, তো পরে দেখলাম এই নির্বাচনের পরবর্তী সময় দেখা গেলো যে আবার ঘুরে ফিরে সালাউদ্দিন সাহেবই আবার সভাপতি হিসেবে আসলেন। তখন আমরা কিছুদিন ডিমোটিভেট হয়ে পড়ে যে আমরা এত কিছু করলাম কিন্তু কোনো পরিবর্তন হলো না, তো আসলে লাভটা কি? তখন হঠাৎ করে আমাদের মাথায় চিন্তা আসলো যে আমরা একটা কাজ করি, গ্রুপে সবার জন্যই থাকুক, কিন্তু আমরা একটা কাজ করি, আমরা কেউ ইয়াং জেনারেশন যারা নতুন ফুটবলে আসতে চায়, ফুটবলের খবর রাখতে চায়, তাদের জন্য আমরা একটা কাজ করি, কীভাবে প্রেজেন্ট করে, নতুন কিছু প্রেজেন্ট করে ফুটবলে যেন তরুণ প্রজন্মকে এঙ্গেজ করা যায়, বেশি মানুষকে ফুটবলের খবরটা দেওয়া যায়। এমন একটা সময় ছিল যে বাংলাদেশের ম্যাচ কখন সেটা মানুষ জানতো না, রাইট? স্পেশালি লোকাল ফুটবলের কখন কী অবস্থা, কার কী নাম, একমাত্র জামাল ভুঁইয়া ছাড়া ম্যাক্সিমাম প্লেয়ারের নামও জানতো না। তো তখন আমরা চিন্তা করি যে না, আমরা একটা পেজ খুলি। আর ব্যক্তিগতভাবে এখানে আমরা টিম হিসেবে কাজ করি, আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছি। তো পেজের যাত্রাটা হচ্ছে যে সেপ্টেম্বরের দিকে, এর আগ পর্যন্ত আমরা 2020 থেকে টানা 6-7 মাস আমরা গ্রুপই কার্যক্রম চালাইছি। তো চিন্তা করলাম যে আমরা আরও কীভাবে এটাকে সুদূর প্রসারে চিন্তা আমরা নিয়ে যাবো, আমরা হার মানবো না, আমরা আমাদের ক্যাম্পেইনটা অনলাইনে যদি ফিজিক্যালি না পারি, আমরা অনলাইনে হলেও করবো। তো সেই অনলাইনে চ্যানেল হিসেবে আমরা পেজটা রান করি। আমাদের এখন বর্তমানে মোটিভ 3টা। আপনি যদি আমাদের যে আপনাদের, যেহেতু আমরা কী ধরনের, আমাদের একটা সবার একটা মিশনারি প্ল্যান থাকে, তো আমাদের প্ল্যানের মধ্যে একটা হচ্ছে যে আমরা নিউজ কভারেজ, যে আমাদের যে পেজটা আছে সেটাতে নিউজ কভারেজ করব। 2 নম্বর হচ্ছে আমাদের যে কাজটা থাকে, সেটা হচ্ছে যেটা মানুষ জানে না, সেটা হচ্ছে যে আমরা দিনের পর সময়টাতে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা স্কাউটিং করি, ফরেন প্লেয়ারদের নিয়ে কাজ করি, তাদের ফরেন প্লেয়ারদের সাথে যোগাযোগ করি, তাদের প্যারেন্টসদের সাথে কমিউনিকেশন করি। কিন্তু এটা হচ্ছে কি একটা লাইক দ্যাট ভলেন্টারি ওয়ার্ক, যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ফুটবল, যেটাতে কোনো ইকোনমিক্যাল কোনো বেনিফিট বা একটা এজেন্সির মতো করে যাওয়া, যেটাতে আমার মনে করেন যে কোনো একটা লাভ হবে, ওইটা না। আমাদের একটা প্রধান উদ্দেশ্য থাকে যে আমাদের বাংলাদেশের ফুটবলটা কীভাবে হেভি হবে, স্কোয়াডটা কীভাবে হেভি করা যায়। তো সেই চিন্তা থেকে আমরা প্রথম আমরা নিউজ কভারেজে যাই, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন স্কাউটিংয়ে কাজ করছি, যেটা ভলেন্টারি ওয়ার্ক। যদি আমরা কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে তানিল শালিক, রোনান এবং ডেকলান সুলিভান্স ফ্যামিলি, আমরা এই প্রথম এই যাত্রাটাদের সাথে আমরা একদম কোলাব করি শুরু থেকে, কমিউনিকেশনসটা। তো আর 3 নাম্বার যেটা হচ্ছে যে আমাদের স্বল্প পরিসরে যখন বাংলাদেশের ম্যাচ থাকে, তখন আমরা একটা ক্যাম্পেইন করি, আমরা একটার সাথে গিয়ে খেলা দেখতে চাই। তাহলে আমরা মোটামুটি একটা হাইব্রিড প্রতিষ্ঠানের মতো হয়ে গেছি। সেখানে আমরা আপনার হচ্ছে যে নিউজ কভারেজ করছি, একই সাথে স্কাউটিং করছি, অ্যান্ড যখন বাংলাদেশের ফুটবল আসছে তখন আবার খেলাও দেখতে যাচ্ছি। এটাই হচ্ছে যে আমাদের বর্তমান কার্যক্রম। সো জাস্ট ফলোইং আপ, আপনি যেটা বলছেন যে আপনার যেই
জিনিসগুলি। একটা হচ্ছে গিয়ে আপনি নিউজ এন্ডে কাজ করছেন, যেটা হলো গিয়ে পেজ, হ্যাঁ। আর একটা হলো গিয়ে গ্রুপ এন্ডে কাজ করছেন, যেখানে হলো গিয়ে ডিসকাশন হচ্ছে। ডিসকাশন, সবাই যার যার সাজেশন দিতে পারতেছে, যার কোনো কিছু নিয়ে সমালোচনা থাকতে পারতেছে, ইভেন হচ্ছে যে কোনো সমালোচনা, কন্ট্রোভার্সি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা যতটুকু ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বিদ্বেষে এই জিনিসগুলো একটু দেখি। 100%, জি। এই জিনিসগুলো আর আরেকটা হচ্ছে কি স্কাউটিং আপনি বলবেন। সো স্কাউটিং নিয়ে একটা ছোট জিনিস মানে আমার নিজের জানার ইচ্ছা। ফর এক্সাম্পল, আপনারা যখন কারোর সাথে কমিউনিকেশন করেন, আপনারা তো সেভ বাংলাদেশ ফুটবল হয়ে কমিউনিকেশনটি করেন, রাইট? সো প্লেয়ারদের ফ্যামিলি বা এজেন্ট বলেন, ওনারা তো এই মেসেজগুলি আপনাদের বা কমিউনিকেশনগুলি রিসিভ করে। সো ইউজুয়ালি তো কী হয়, একটা এজেন্সি আর একটা এজেন্সির সাথে কথা বলে, মানে গ্লোবালি যেটা হয়ে থাকে। সো এই কমিউনিকেশনে আপনারা এই চ্যালেঞ্জটা ফেস করেন না? বিকজ আপনারা তো হলে গিয়ে একটা বলতে গেলে একটা নিউজ মিডিয়া প্লাস হলে গিয়ে একটা বলবো যে সাপোর্টার্স গোষ্ঠী, রাইট? সো এই এন্ডে আপনারা যখন কমিউনিকেশন করেন, বিকজ আপনি তো জানেন বিদেশে কমিউনিকেশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আমরা যেভাবে কমিউনিকেশন করি। তো আপনারা এই কমিউনিকেশনগুলিতে আপনারা চ্যালেঞ্জেস ফেস করেন না? অফকোর্স চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কারণ আপনি যাকে তাকে মেসেজ দিলেই যে বা আপনার প্রতি উত্তর দিবে বা তাকে কল করলে ক্রেডিবিলিটিরও একটা ব্যাপার আছে যে আপনাদের বিশ্বাস করতেছেন। এখন কথা হচ্ছে আমরা কখনো আমাদের পার্সোনালি কখনো নক করি না, আমরা পেজের থ্রুতে আমরা যোগাযোগটা মেনটেন করি। সেই বাংলাদেশ ফুটবল যখন দেখেছে সেই বাংলাদেশ ফুটবল, তখন তাদের একটা অথেন্টিক যে না এরা এত ফলোয়ার আছে বা তারা দীর্ঘদিন থেকে কাজ করতেছে, তারা যখন দেখে এই বিষয়টা, তখন তারা আমাদেরকে অতি দ্রুত রেসপন্স করে। ইভেন তারা তাদের মেসেজ, ভিডিও বার্তা আমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করে। তো বিষয় হচ্ছে আমরা যখন প্রথমে যাই, আমরা কেন বিষয় হচ্ছে কি এজেন্টের মাধ্যমে না গিয়ে কেন আমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস এদেরকে ধরলে হচ্ছে যে তাড়াতাড়ি তাদেরকে বাংলাদেশের জন্য খেলানোর প্রসেসটা ইজি হয়ে যায়। বুঝেছি। যেমন অমিত ভাইয়া সমিত সুমের বিষয়টাতে যেভাবে কাজ করলো, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো এজেন্সির হিসাবে যায়নি, ব্যক্তিগত সম্পর্কের জেরে। আমরাও চাচ্ছি যে ব্যক্তিগত সম্পর্কের জেরে বা তাদেরকে কোনোভাবে কনভিন্স করা যায় কি না, সেই বিষয়টাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। রাইট, আমার কাছে মনে হয় এই স্কাউটিং অথবা আপনারা কীভাবে প্লেয়ারদের সাথে কথাবার্তা বলেন, এইটা নিয়ে আমরা আরও অনেক জানতে চাই। এইটা নিয়ে আরও কথাবার্তা হবে এই পুরা পডকাস্টেই। আমি একটু বাংলাদেশ ফুটবল আলট্রাজের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন অভি ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলতে চাই। আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করার আগে আমি একটু নিজে এই জিনিসটা অ্যাকনলেজ করতে চাই যে বাংলাদেশের ম্যাচ একটা আমরা হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাজের সাথে দেখছিলাম আমি এবং অমিত ভাই। আমার কাছে মনে হয় নো ডাউট আমাদের দেখা সবচেয়ে চমৎকার ম্যাচ এক্সপিরিয়েন্সগুলোর একটা। আমি ওই ভাইকে প্রথমে কোয়েশ্চেন করতে চাই যে বাংলাদেশ ফুটবল আলট্রাসটা আপনারা কীভাবে স্টার্ট করছেন, আপনাদের ইন্সপিরেশনের জায়গা কারা ছিল, এটাও আমি কোয়েশ্চেন করতে চাই। বিকজ ওয়ার্ল্ড ওয়াইডই আলট্রাজের কালচারটা আছে, আর ইন টার্মস অফ ওয়ার্ল্ড কালচার আলট্রাজের বাংলাদেশের কনটেক্সটে আপনারা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন, যে বাংলাদেশে আমরা এইভাবে হচ্ছে আলট্রাস কালচারটাকে ইমপ্লিমেন্ট করব, এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। আলট্রাসের স্টার্টার কথা বলতে গেলে আমার একটু ব্যাকে যেতে হবে, ঠিক আছে? আমার ভাই, আমার বড় ভাই, সে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান। তো আমার বয়স যখন হচ্ছে 10, 11, 12 ওই টাইমটাই, আমি হয়তো 5, 6 পড়ি। তো ও সবসময় খেলা দেখতো। তো রিয়াল মাদ্রিদ ম্যাচের সময় থেকে রিয়াল মাদ্রিদের নিজস্ব আলট্রাস ফ্যান পেজ আছে আর সব কিছুই আছে। তো আমি ম্যাচ দেখার সময় মানে কানের মধ্যে সবসময় একসাথে একটা গর্জনের শব্দ সবসময় কানে আসে, একটা মানে শ্রুতিমধুর একটা সুর, ঠিক আছে? যে এই জিনিসটা আসলে আমাদের ফুটবলে মিসিং। আর আরেকটা জিনিস হচ্ছে পার্সোনালি আমাকে একটা মানে কোয়েশ্চেন 2012-13 সালে যে সময় চলতেছিল, ওই সময় আমাকে একটা হিট করতেছিল যে আমার বয়স 10, 11, 12 হয়ে গেছে। আমি বাংলাদেশ ফুটবলকে চিনতে আমার বয়স 10, 11, 12 চলে গেছে। তো আমাদের মানে আমার কাছে মানে গ্যাপটা আমি খুঁজতেছিলাম, আসলে গ্যাপটা কোথায়, কোন গ্যাপটার কারণে আমি আমার ন্যাশনাল টিমকে আমি চিনি না, অথচ আমি আর্জেন্টিনা, ব্রাজিল, বিদেশি ফুটবল সম্পর্কে আমি সবাই নাম মুখস্থ বলতে পারবো। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের একটা ওই জেনারেশনের একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে 2000 সালের পর থেকে। আমাদের আগের জেনারেশন যারা আছে তারা আমাদের কাছে ফুটবলের যে মেসেজটা আছে এটা ঠিকভাবে পৌঁছাতে পারেনি। আমরা ক্রিকেট নিয়ে মানে ওই টাইমটাতে আমি নিজেও মানে ক্রিকেট নিয়ে অনেক বেশি পাগল টাইপের ছিলাম। কারেন্ট চলে গেছে, বাসায় বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম চায়ের দোকানে থেকে মানে কোনো সাউন্ড আসে কিনা, চা হইতে কিনা একটা উইকেট। তো ওই টাইমটাতে আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশ ফুটবলে কিছু একটা করা দরকার। বাট থিং ইজ করবো কীভাবে? আমার যে ইয়াং জেনারেশন আছে, লাইক আমার ভাই ইউরোপের ফুটবল তখন দেখে, আমি জাস্ট বোঝা শুরু করছি। আমাদের যে জেনারেশনটা আছে, আমার কাছে মনে হচ্ছে তারা যেটা অ্যাডপ্ট করতে পারবে ওইরকম একটা কিছুই আমার করা উচিত। ওই জায়গা থেকে আলট্রাস নিয়ে আমার চিন্তা ভাবনাটা আসছে যে মানে এই জেনারেশনকে ক্যাচ করতে গেলে আসলে এই জেনারেশনের চোখে বাঁধবে এরকম একটা ফ্যান বেসি বাংলাদেশের দরকার, এনার্জি বুস্টার থাকতে হবে একটা, রাইট? সো আপনাদের মানে আপনি এখন তো অলরেডি স্টার্ট করে ফেলছেন। আমার কোয়েশ্চেনটা, সেকেন্ড কোয়েশ্চেন বা থার্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে এই আলট্রাস কালচারটাকে আপনারা কীভাবে আনতেছেন?
কারণ ওয়ার্ল্ড ওয়াইড মানে আলট্রাসদের, কিছু দেশের আলট্রাসদের, কিছু ক্লাবের আলট্রাসদের সাথে মাফিয়ারা পর্যন্ত ইনভলভড, খুবই অ্যাগ্রেসিভ আমরা দেখি বিভিন্ন জায়গায়। পার্সোনালি আমার কাছে মনে হয়, আমি উত্তরটা একটু টেকনিক্যালি দিই, Please. এই যে কোনো মাফিয়া ব্যাকবোনও আমার কোনো দরকার নেই। আমি পার্সোনালি মনে করি আমি নিজেই একজন মাফিয়া। আমার প্রত্যেকটা আলট্রাসের মেম্বার এক একজন মানে ফুটবল মাফিয়া হয় ইম্পর্টেন্ট, রাইট রাইট। ফুটবল মাফিয়া। ফুটবলের জন্য আমাদেরকে, মানে ফুটবলের জন্য, নট আদার্স, মানে আমি পলিটিক্যাল কিছু বলছি না, ফুটবলের জন্য আমার যেই পজিশনে বা যতটুকু যাওয়া দরকার আমরা ততটুকু যাব, ফর বেটারমেন্ট অফ বাংলাদেশ ফুটবল। বাংলাদেশ ফুটবলের বেটারমেন্টের জন্য আমার যতটুকু যাওয়া দরকার আমি ততটুকু যাবো। দিন ভাই একটু আগে বলে গেছে যে 2020 সালে যে টাইমটাতে সেই বাংলাদেশ ফুটবলের উৎপত্তি, ওই টাইমটাতে আমরাও সরব ছিলাম। আমি নিজেও সরব ছিলাম ওই আন্দোলনের সাথে, কিন্তু ছিল আমাদের সাথে, আমরা ওই একসাথে আন্দোলন আন্দোলনের সরব ছিলাম আমরা তখন থেকেই রাজপথে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওই টাইমে রাজপথে নামা দরকার। বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলার মানুষ তখন খুবই কম। মিডিয়া হাউস বলেন বা যারাই বলেন তারাও বাফুফের সাথে আতাত করে চলে, তারাও মানে এক্সাক্ট মানে অন পয়েন্টে কথা বলতে কোনোদিন পারে না। তো আমার কাছে মনে হয়েছে অন পয়েন্টে কথা বলার মানুষ নাই, আমাদের বলা উচিত। তো আমরা আমাদের মতো করে আমরা যে জায়গায় বলা দরকার আমরা ওই জায়গায় বলতেছি। আর 2019 বলেন 20 বলেন, এর পরবর্তীতে বিভিন্ন সময় দেখা গেছে যে আমরা কখনো বাফুফের গেটে গিয়ে ভিক্ষার তালা ঝুলিয়ে দিয়ে আসছি, বাফুফের গেট অবরোধ করে রাখছি, গ্যালারিতে গিয়ে চ্যান্ট করতেছি। আবার মাঝে মধ্যে লাস্ট হচ্ছে সাফের অনূর্ধ্ব-19 সাফের একটা ফাইনাল চলতেছিল মেয়েদের, তো টসের মাধ্যমে হচ্ছে ম্যাচের রেজাল্ট নির্ধারণের কাছে। ওই টাইমটাতে মানে পুলিশ চাচ্ছিল আমাদেরকে বের করে দিতে গ্যালারি থেকে, রেজাল্টটা যাতে মেনে নিই। বাট আমরাও মানে আমাদের কথাই ছিলাম যে আমরা বেরোবো না, আমরা রেজাল্ট নিয়ে বেরোবো। ঠিক আছে, আমরা বেরোই নাই, 1-1.5 ঘন্টা ম্যাচটা বন্ধ ছিল, শেষ পর্যন্ত আমরা কিন্তু চ্যাম্পিয়ন মাঠ ছাড়ছি। তো আমার কথা হচ্ছে আমরা ফুটবলের বেটারমেন্টের জন্য যতটুকু যাওয়া দরকার, যদি মাফিয়া হওয়া লাগে মাফিয়া হবো, বাট ফর বেটারমেন্ট অফ বাংলাদেশ ফুটবল। ওকে ওকে, গ্রেট। সো জাস্ট আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে। ধরেন আপনারা, আমিও দেখেছি উইচ ইজ আপনাদের যেই ফ্যান্ডমটা, ইটস এক্সেপশনাল টু বি অনেস্ট। আপনারা আছেন বলে অনেক ইয়াংস্টার বা ইয়াং জেনারেশন এখন আসলে ইন্সপিরেশন পায় যে আমি মাঠে যেয়ে খেলা দেখবো, আপনাদের সাথে খেলা দেখবো। বাট there are certain things আমরা নিউজ মিডিয়ায় পড়ি, ধরেন আপনাদের কিছু অ্যাক্টিভিটিস যেগুলি নিয়ে ফর এক্সাম্পল নিউজ মিডিয়ায়ও কথা হয় যে এইখানে ফ্লেয়ার্স নিয়ে যাওয়া বা ফর এক্সাম্পল কোনো একটা মানে আই উড সে যে আনওয়ান্টেড ইনসিডেন্ট হওয়া। সো আপনারা এইসব জিনিসগুলি কীভাবে আসলে অ্যাড্রেস করেন? ধরেন there are certain ডিসিশন ধরেন বোর্ড নিতে পারে বা ক্লাব নিতে পারে, বা ধরেন এএফসি অ্যাজ ওয়েল, এএফসিরও আপনার যে কিছু গাইডলাইন্স আছে। সো যখন ওই গাইডলাইন্সগুলি আপনাদেরকে ফলো করতে বলা হয় বা আনফর্চুনেটলি কোনো একটা সিচুয়েশন হয়, তো এইসব সিচুয়েশনগুলি আসলে আপনারা কীভাবে হ্যান্ডেল করেন প্লিজ? আচ্ছা, ক্লাব ফুটবল আর হচ্ছে ন্যাশনাল ফুটবলের মধ্যে কিছু তফাৎ মানে তো অনেক বেশি। অনেক বেশি তফাৎ আছে। ন্যাশনাল ফুটবলের আলট্রাসের কালচারটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট, আলট্রাসের কালচারটা মানে ক্যারি করা। বাট আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ক্লাব ফুটবলটা এত বেশি ডেভেলপ না। আমরা ক্লাব ফুটবলেও কাজ করতেছি, আমাদের আলট্রাসের মেম্বাররা যারা আছে ডিভাইডেড হয়ে এক একটা ক্লাবের আলট্রাস ক্রিয়েট করার চেষ্টা করতেছে, কারণ এই মানে ভাইবটা আনার দরকার ক্লাব ফুটবল। 100% যেহেতু আমাদের ক্লাব ফুটবলটা মানে এতটা অর্গানাইজ না, তো তাই আমরা হচ্ছে ন্যাশনাল ফুটবলটাতে ফোকাস করতেছি, কারণ আলটিমেটলি আমরা যে সময় একসাথে গ্রো করবো ক্লাব ফুটবলে এটা ইফেক্ট পড়বে। বাট কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন প্লেয়ার্স বলেন বা এই জিনিসগুলো আমরা কীভাবে অ্যাভয়েড করি, এরকম আনওয়ান্টেড ইনসিডেন্ট শুরুর দিকে আমাদের হয়েছে। আমরা তখন বাফুফের সাথে মানে এই ইস্যুগুলো নিয়ে অ্যাড্রেস করার অনেকবার চেষ্টা করছি, হয়তো বা ঠিকভাবে অ্যাড্রেস নেই, এই জন্য শুরুর দিকে মানে কয়েকটা মিসকমিউনিকেশনের কারণে মানে কয়েকটা ইনসিডেন্ট ঘটছে। বাট এরপর থেকে আমরা চেষ্টা করতেছি হচ্ছে যে জিনিসগুলা ফিফা বা এএফসির গাইডলাইন ব্রেক করবে এই জিনিসগুলো আমরা গ্যালারিতে অ্যাভয়েড করবো, স্ট্যান্ডের বাইরে করবো। তারপরেও হচ্ছে আমাদের ফোকাস থাকে হচ্ছে ম্যাচ টাইমে 90 মিনিট আমরা কিভাবে সাপোর্ট দিব আর অপোনেন্টকে কিভাবে ভরকে দিব। ঠিক আছে, এটার জন্য এখন আমাদের গ্যালারিতে যা করা দরকার আমরা তাই করি। বাট হচ্ছে আমাদের মাথায় সবসময় এই জিনিসটা থাকে যে মানে গাইডলাইনের বাইরে কিছু না যায়। বাট হচ্ছে যদি সিচুয়েশন যদি আমাদের ওইদিকে নিয়ে যায়, আসলে ওই টাইমে মানে নিয়ন্ত্রণটা আমাদের হাতে থাকে না। বাট আশা করি আমরা সামনের দিনগুলোতে এগুলো আরও আলট্রাসের স্ট্রাকচারটা বা আলট্রাসের শুরুর উপর থেকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে সেলফ, মানে আমরা নিজেদের অর্থে নিজেদের ইভেন্টগুলো সবসময় করি। ঠিক আছে, তো প্রথম দিকের যে ইভেন্টগুলো ছিল ওই টাইমটাতে আসলে বাংলাদেশে প্লেয়ার বলেন স্পোক বলেন এগুলো অ্যাভেলেবলও না, আর হচ্ছে অ্যাভেলেবেল থাকলেও ওইগুলোর দাম অনেক বেশি। ঠিক আছে, তো তখন প্রথম থেকে আমরা যে মানে 2020 সালের প্রথম যে আমরা ম্যাচ ইভেন্টটা করছিলাম, আমরা হচ্ছে স্মোকের বিকল্প হিসেবে মাথা খেলিয়ে মানে সবার মাথা থেকে বুদ্ধি বের করে আমরা একটা বিকল্প অপশন নিয়েছিলাম আবির।
ঠিক আছে। Right, তো আমরা প্রথম টাকার অভাবে আবির ইউজ করতাম। তো এখন আবার সিচুয়েশন আমাদেরকে ওই জায়গায় নিয়ে আসছে, যেহেতু আমরা স্মোক ইউজ করতে পারি না, বাট আমাদের ওই ভাইবটা দরকার, যেটা আবার গাইডলাইন ফিফার গাইডলাইন বা এফসির গাইডলাইন বিয়ে করতে পারবো না। তো আমরা আবার আমাদের ওই অপশনে সুইচ করে চলে গেছি। ঠিক আছে। সো মানে আসলে ক্রেডিট গোস টু আপনাদের, যে আপনারা কিন্তু গাইডলাইন নিয়মাবলীর মধ্যেই আপনারা সবকিছু করার চেষ্টা নিয়মের মধ্যে থেকে যতটুকু করা যায়, মানে চিন্তা ভাবনা থাকে হচ্ছে এরকম। পারফেক্ট। সো জাস্ট ফলোইং আপ ইন দ্য সেম কোয়েশ্চেন, বিকজ আপনারা তো দোনোজন হলে গিয়ে গ্রুপ অফ সাপোর্টার্স প্লাস উনি আবার নিউজ মিডিয়াও কাজ করে, প্লাস রিক্রুটমেন্টেও অ্যাজ ওয়েল, স্কাউটিং অ্যান্ড রিক্রুটমেন্ট আই উড সে। সো আপনাদের দোনোজনেরই কিন্তু কাজের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ডিফিকাল্টিস থেকে থাকে। সো আমি দিনকে দিয়ে শুরু করলাম, আপনাদের কাজের মধ্যে সবচেয়ে বড় ডিফিকাল্টিটা কি? আমি একটু দিন ভাই বলার আগে একটু অ্যাড করি, আমার যেরকম একটা পার্টিকুলার জিনিস জানারও আছে। ধরেন আমি যেহেতু নিয়ন অ্যান্ড অন নামের একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওস বানাই, আমরা ইনিশিয়ালি একটা গ্রুপ খুলছিলাম, ঠিক আছে, যে জায়গায় হচ্ছে নিয়ন অ্যান্ড অনের যেই ফ্যানরা আছে তারা বিভিন্ন জিনিস পোস্ট করবে অ্যান্ড অল। অ্যাজ আ হোল হচ্ছে ফুটবলের যারা ফ্যান আছে তারা হচ্ছে বিভিন্ন জিনিস পোস্ট করবে। ওই গ্রুপ আমরা বেশি দিন চালাইতে পারিনি, কারণ এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে যে মাদ্রিদের আপনি 10টা পোস্ট আপনি অ্যাপ্রুভ করছেন, বার্সেলোনার কেন তাইলে 12টা অ্যাপ্রুভ করছেন। সো গ্রুপের যেই চ্যালেঞ্জেসগুলো, রাইট, আমি এইটা একটু আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাবো যে আপনার গ্রুপের এই চ্যালেঞ্জেসগুলো মিটান কীভাবে। আজকে যদি আমি শিহাব নিয়ন সেভ বাংলাদেশ ফুটবলের গ্রুপে সেভ বাংলাদেশ ফুটবলের এগেইনস্টে একটা পোস্ট দিতে চাই, তাহলে আপনি অ্যাপ্রুভ করবেন কিনা? আচ্ছা, প্রথম একটা খুব কঠিন প্রশ্ন। রাইট, সেভ বাংলাদেশ ফুটবলের বিপক্ষে দুই ধরনের, একটা হচ্ছে যে অনেক সময় আমাদের বিরুদ্ধে যখন লেখে তখন আমরা দেই, তখন দেখা যায় যে আমরা এমন একটা মানুষজন যে সবার সাথে তো আপনার সাথে হয়তো বা 5-6জন মানুষের সম্পর্ক থাকতে পারে, কিন্তু একটা না 100, 200, 500, 1000, 2000, 1 লাখ মানুষের সাথে নিশ্চয়ই সম্পর্ক থাকবে না। তখন আমাদের বিরুদ্ধে যখন যদি বিষয়টা মনে হয় যে লজিক্যালি যে আমরা কাউকে গালাগালি করছে না বা মানে মিথ্যা তথ্য দিয়ে অন্তত পক্ষে করছে না, আমাদেরকে বলুক যে আপনারা এই কাজগুলো ভুল করতেছেন, আমরা তখনই অ্যাপ্রুভ দিচ্ছি। বা আমাদের সময় ক্রিটিসাইজ করে অনেক জায়গাতেই, এবং আমাদের পেজেও কমেন্ট করা হয় যে আপনারা এই কাজটা করতেছেন না, তখন আমরা যদি দেখি আমরা চেষ্টা করি তাদেরকে মিটিগেট করার জন্য যে না, আমরা আপনি যেভাবে কমপ্লেন করছেন সেটা সঠিক নয়। আমরা অবশ্যই যদি আমাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে, সেটা যদি গঠনমূলক হয়ে থাকে এবং প্রুফ থাকে, অবশ্যই আমরা এটা করবো, এটা অ্যাড্রেস করবেন, অ্যাড্রেস করব যদি প্রুফ থাকে। অমিত ভাই যেটা বলতেছিলেন, এইটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? চ্যালেঞ্জের জায়গাটা সবচেয়ে বড় যেটা দেখেন, আমার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনস, জার্নালিস্ট, সাপোর্টার্স, ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল আমার সাথে অ্যাড্রেসিং, আমার সাথে প্লেয়ার্স অলসো। তো আমার যখন সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হয়, যখন নিউজ করতে হয়, দেখা গেল যে আপনার ধরেন যে আমি তো মনে করেন যে সবাইকে খুশি রাখার জন্য নিউজ করতে পারি না, যেটা আমার সবচেয়ে বড়, যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে ক্রস চেক দেওয়া, দিস ইজ ট্রু অর ফেক। ইফ দিস ইজ ট্রু, তখন আমরা অবশ্যই এটা পাবলিশ করি, কার পক্ষে বিপক্ষে গেছে ইট ডাজন্ট ফ্যাক্ট। ঠিক, আমরা অবশ্যই কি গঠনমূলক সমালোচনা হইতে হবে, যেটাতে কোনো ধরনের বিদ্বেষ বা গালিগালি থাকবে, মানে গালিগালাজ থাকবে না, বিদ্বেষমূলক হ্যাটটুইট থাকবে না। সেটা যদি আপনি এই কাজগুলো করছেন, এভাবে করলে ভালো হয়, আমরা এই অ্যাড্রেসটা আমরা করতে পারি। চ্যালেঞ্জের জায়গাটা যদি আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে যে দেখা গেল যে প্লেয়ারদের সাথে যখন কাজ করে এটা খুবই চ্যালেঞ্জিং। কারো স্টেট যখন তার পক্ষে কথা বলছে না, তখন যখন দেখে যে ভাই আপনাকে তো চিনি, আপনি আমার মানে এইভাবে নিউজটা হলো, এটা তো আসলে গ্রহণযোগ্য না। কিন্তু আমার কাছে হচ্ছে যে আমি যে নিউজটা করেছি এটা গুগল ট্রান্সফার মার্কেট অথবা গুগল আমরা স্ট্যাটিস্টিক্স দেখি বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন ফ্যাক্ট চেকিং যে এটা তো আপনার পক্ষে কথা বলছে না। বা আমরা গেম যখন আমরা একটা বাংলাদেশের ম্যাচ থাকে 90 মিনিটস, আমরা কেউ না কেউ খুব মনোযোগ দিয়ে ম্যাচটা দেখার চেষ্টা করি, কে কোন সাইড থেকে ভুল করছে এই জিনিসটাও দেখার চেষ্টা করি, যাতে আমরা তাদের ভুল ধরিয়ে দিচ্ছি এই না যে আমরা তাদের বিরোধী বা বিপক্ষে আছি। সো জাস্ট সেম, যেরকম আপনি গ্রুপ চালান, ওই নিয়নও যেটা বলছিল, ধরেন অনেক রকমের সাপোর্টার্স আছে, রাইট? অনেক রকমের আপনার সাথে অ্যাগ্রি করতে পারে বা ডিসঅ্যাগ্রি করতে পারে, বা ছোট্ট একটা নিউজ উইচ মাইট নট বি রাইট অর মুভ ইট রাইট, হয়তো বা ইটস নট এ ফ্যাক্ট, ওরা হয়তো বা মনে করছে এরকম, তখন আপনারা কি ডিল করেন? কারণ আপনারা তো পেজের অ্যাডমিনও, রাইট? সো আপনি জানেন যে এই জিনিসটা রাইট না, সো আপনারা এটা কিভাবে অ্যাড্রেস করেন? যখন আমরা দেখি যে রাইট না, তখন আমরা দুইটা কাজ করি। যদি দেখি যে এটা খুব ব্যাপকভাবে বিশ্রীভাবে পর্যায়ে চলে যাচ্ছে, তখন আমরা চেষ্টা করি, যেহেতু এটা যদি কোনো কারণে আমরা প্রথমে নিউজ করার আগে 3টা জিনিস চেক করি, যে এটা আসলেই সত্য কিনা, শুধুমাত্র একটা সাইড থেকে না, আরও 2-3টা সাইড থেকে দেখার চেষ্টা করি।
তারপরেও যখন কোনোভাবে মিস্টেক, আমরা তো রোবট না, তাও কোনো কোনো ক্ষেত্রে এক দুটা ভুল হইতে পারে মানুষ যেহেতু, তো ভুল যদি হয়ে যায় তখন আমরা চেষ্টা করি সাথে সাথে এটা ডিলিট করে দেওয়ার, অথবা আমরা যে ক্যাপশন লিখেছিলাম বা ছবিটা ইউজ করেছিলাম সেটার সাথে সাথে চেঞ্জ করে যেটা সঠিক সেটা আমরা আবার প্রতিস্থাপন করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি হচ্ছে বসুন্ধরা কিংস এরিনায় বসুন্ধরা আর হচ্ছে ফোর্টিসের একটা ম্যাচে একটা মোটামুটি একটা সিন ক্রিয়েট হয়েছিল আর কি। তো যেহেতু হচ্ছে আমার হচ্ছে আলট্রাস হচ্ছে মানে সব ক্লাবের ফ্যানরা এই জায়গায় মানে মানে ইনভলভ আছে, বসুন্ধরার ফ্যান যারা আছে তারাও ইনভলভ, ফোর্টিসের ফ্যান যারা আছে তারাও ইনভলভ, ঠিক আছে। এর ওই সার্টেন পয়েন্টে ঘটনাস্থলে কি হচ্ছে এটা সম্পর্কে আমার মিডিয়া টিম স্বতন্ত্রভাবে কাজ করে সবসময়। তারা প্রথম যে নিউজটা পাইছে ওই অনুযায়ী তারা একটা নিউজ করছে, ঠিক আছে। ঠিক 5-7 মিনিট পর ওই জায়গা থেকে আরেকজন মেম্বার বলতেছে না জিনিসটা এইভাবে না, ওই জিনিসটা এরকমভাবে হচ্ছে, তো এটা দ্বিতীয়বার এডিট হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আবার আরেকজন বলতেছে না এটা এভাবে না এভাবে হয়েছে, ঠিক আছে। তো এটা আবার এডিট হয়েছে, যে সময় একটা জিনিস 3বার এডিট হয়েছে তখন সবার প্রশ্ন আসা শুরু হয়েছে আসলে কি হয়েছে। বাট ঘটনা হচ্ছে যেহেতু আমার এই জায়গায় 2টা ফ্যান পেজেরই মানে লোকজন এই জায়গায় ইনভলভ, ঠিক আছে। তো আমার এই মিডিয়া টিম কারো কথাই ফেলতে পারতেছিল না, যেহেতু তারা মানে সরজীবন ওই জায়গায় উপস্থিত না। তো তারা পোস্টটা ডিলিট দিয়ে দিছে। তারা পোস্ট ডিলিট দেওয়ার পর আরো সমস্যা ঠিক আছে, যে সমস্যা এখনো ক্যারি করতেছি। বাট আমরা এটা মানে আমাদের কাছে মনে হচ্ছে যে ফলস নিউজ ছড়ানো থেকে বা মানে একটা নিউজেরই ক্যাপশন যদি আমি 2-3বার এডিট করি এটা দ্বিচারিতার একটা উদাহরণ হয়ে যায়, ঠিক আছে। আমরা এই ডিলিটের প্রসেসে আছি। বাট পরবর্তীতে আমরা কি করছি, একটা বিশদ একটা বর্ণনা দিয়ে মানে আসল এক্সাক্ট ঘটনা কি আমরা এটা ক্লিয়ারিফাই করে দিছি, বাট ক্লিয়ারিফাই করে দেওয়ার পর এখনো কিন্তু মানে সমস্যা হলে মানে এই চ্যালেঞ্জগুলো আসলে ওনাদের যেমন হচ্ছে আমাদেরও ফেস করতে হয়। আর 100% আমি জাস্ট আর কিছু জিনিস অ্যাড করি, ধরেন মানে আসলে বাংলাদেশ ফুটবলকে নিয়ে there was a lot of negativity, right? So ধরেন আপনার কি মনে হয় না কোনো ভালো কাজ করলেও মানুষের তখন একটা ডাউট থাকে আসলে কি ভালো কাজ হচ্ছে? সো সেজন্যই মনে হয় না যে অনেক কোয়েশ্চেনের অ্যারাইজ হচ্ছে বা মানুষ অনেক কোয়েশ্চেন করছে আসলেই কি এটা না, আসলে এটা বাংলাদেশ ফুটবলের সবথেকে বড় চ্যালেঞ্জ এটা ভাই। আমি নেগেটিভিটিটা ফেস করাটা অনেকটা চ্যালেঞ্জ। এখানে আপনাকে বলি, আমি একটা জিনিস বিশ্বাস করি, নেগেটিভিটি স্প্রেড মোর নেগেটিভিটি আরো বেশি নেগেটিভিটি বাড়ায়। তো পজিটিভ জিনিসটা এত বেশি মানুষকে টাচ করে না যতটা নেগেটিভিটি টাচ করে। তো বাংলাদেশ ফুটবলে সব কিছুই নেগেটিভ ছিল ওয়ান্স আপন এ টাইম। আমি যদি এই নতুন কমিটির আগের কথাবার্তা যদি বলতে চাই, একটা হিউজ 10-15 বছর ধরে একটা কিন্তু ফুটবল কিন্তু একটা মানে একটা জায়গায় আটকে ছিল, বন্দি ছিল শিকলের ভিতরে। তো সেই জায়গাটা থেকে সবসময় খেলে নেগেটিভিটি, এখন যখন কিছু পজিটিভ হচ্ছে সব কিছু, তখন মানুষ বলছে আরও কেন পজিটিভ হচ্ছে না, আরও কেন ভালো হচ্ছে না, এই যে মানুষের এক্সপেকটেশনসটা আরও বাড়ছে। তখনও আবার একটা নেগেটিভ সাইড থেকে আবার পুশ করা হচ্ছে। যে যেমন আমি যদি পার্সোনালি বলি, দূর যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলো তখন সবার কাছে চিন্তা যে দূর কেন আমরা এই ডিটেলস নাই কি, কেন আমাদের তো সেই সক্ষমতা ফিজিবিলিটি সেই জায়গায় ছিল না। আমরা নিশ্চয়ই আগে কাউকে দিয়ে শুরু করতে হবে, স্টার্ট করতে হবে, এবং সেই জায়গাতে আমাদের দেখতে হবে যে আমরা তাদের থেকে কীরকম বেনিফিট পাচ্ছি। আমরা আমি যতটুকু জানতে পেরেছি যে মিস্টার তাবিথ আল, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, উনি চেয়েছে যে দেশে কোনো ব্র্যান্ড এটা কাজ করুক, যেটা আমাদের ওরাও মানে পরবর্তী সময়ে যেন মানে বাইরে গিয়ে কাজ করতে পারে। ইদানিংকালে কিন্তু একটা দারুণ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ক্রিকেটে কিন্তু একটা বিজনেস সাইট, একটা ভালো একটা ব্যবসার জায়গা তৈরি হচ্ছে, মার্কেটিংয়ের একটা জায়গা তৈরি হচ্ছে, যেমনটা দৌড়, যেমনটা হুঙ্কার, যেমনটা ব্যাঙ্গালোর স্টোর, মানে অনেকগুলা স্টোর সব তারা নিজেদের মতো করে জার্সি, বুট, ফুটবল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে। এই জায়গাটাই যে হঠাৎ করে যে বাংলাদেশ ফুটবল যে পরিবর্তন হচ্ছে, এই প্রেক্ষাপটটা কিন্তু এটার রেসপন্সিবল। এটা আমি মনে করি যে ওনারও একটা জিনিস বলা ছিল যে when it comes to the negativity, so please বলেন না প্লিজ। নবী ভাই কিছু একটা বলতে চাইছিলেন একটু আগে, যেটা প্রশ্নটা হচ্ছে ছিল মানুষের মধ্যে নেগেটিভটা আসে কীভাবে। ওই আমরা সবসময় মানে ফ্যান, বাংলাদেশ ফুটবলের যারা অ্যাক্টিভ ফ্যান আছে তাদের অবস্থানটা আসলে সবসময় বাফুফের এগেনস্টে। এই অবস্থানটা ক্রিয়েট হয়েছে কীভাবে? এই অবস্থানটা ক্রিয়েট হয়েছে হচ্ছে আমরা যখন থেকে ফুটবল ফলো করা শুরু করছি, আগের কমিটি, নতুন কমিটি, যাই হোক, আমরা সবসময় হচ্ছে ওই রোলটা নেওয়া লাগছে যে রোলটা মানে কেউ নিতে পারে নাই। যে রোলটা মিডিয়ার নেওয়া দরকার ছিল, মিডিয়া ওই রোলটা নিতে পারেনি, বাধ্য হয়ে আমাদেরকে নিতে হয়েছে। যে রোলটা সংগঠকদের নেওয়া দরকার ছিল, যে সংগঠনটা যে এটা কেন হচ্ছে, তোমরা এটা কেন করতেছো, এটা কেন হচ্ছে না, এটা এভাবে কেন হচ্ছে, এভাবে কেন হচ্ছে না, আমরা কিন্তু সবসময় প্রতিবাদের জায়গার মধ্যে ছিলাম, আর বাফুফে ছিল একটা স্ট্যান্ডের মধ্যে। তো দেখা গেছে যে এর একটা পক্ষ, আমরা একটা পক্ষ, সবসময় কিন্তু আমরা মানে দুইটা পক্ষ হিসেবে কাজ করা লাগছে। কারণ যে সিচুয়েশনটা সবসময় আসলে মানে ওই নেগেটিভিটি বা অবিশ্বাসের একটা জায়গা যেটা এটা ক্রিয়েট করে সবসময়।
আর এখনও করে যেতে হবে। হয়তো আমরা আশা করতেছি নতুন কমিটি যারা আছে তারা যেভাবে কাজ করতেছে এটা আস্তে আস্তে মানে মোচন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আমি একটু অভিভাইকে জিজ্ঞেস করতে চাই যে চ্যালেঞ্জেস নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, আপনার এখন এই সমস্যা হয় কি না? কেননা আমি এই চ্যালেঞ্জটা অনেক বেশি ফেস করি যে যখন আপনি একটা প্ল্যাটফর্ম থেকে কথাবার্তা বলেন তখন তো আপনার নিউট্রাল থাকা লাগে, বাট আপনার কিছু পার্সোনাল ওপিনিয়নও থাকতে পারে, সেটা বিভিন্ন প্লেয়ারকে নিয়েও থাকতে পারে, আপনার বিভিন্ন অর্গানাইজেশন নিয়েও থাকতে পারে, কোনো ক্লাব নিয়েও থাকতে পারে। সো আপনি কোনো কিছু বললে মানুষজন ওইটাকে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ওপিনিয়ন হিসাবে নিয়ে নেয় কিনা, Exactly. রাইট? এটা তো এইটা তাইলে কি আসলে দিন শেষে আপনি যত আরো বড় হচ্ছেন এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস যত বড় হচ্ছে, সেফ বাংলাদেশ ফুটবল যত আরো বড় হচ্ছে, তত হচ্ছে অভিভাই আর দিন ভাইয়ের ভয়েস আরো কমতেছে এবং আপনারা সাফোকেশন ফিল করতেছেন। এটা নিয়ে যদি দুইটা আমি বলেন। লাস্ট 4-5 মাস যাবত আবার ফেসবুকিং এর উপর একটা লিমিট নিয়ে আসছি, কারণ আমার যারা সিনিয়র আছে জি। বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার ভালো চায়, তারা রিসেন্টলি কিছুদিন ধরে বলতেছে যে অভি তুই একটু তোর ফেসবুকের উপর তোর অ্যাক্টিভিটি একটু কমা। চুপ থাক, চুপ থাক, কিছু বলিস না। যেহেতু হচ্ছে মানে আমার সাথে আলট্রাসের মানে সম্পর্কটা একদম উৎপাদনে জড়িত, তো আমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার পার্সোনাল একটা ওপিনিয়নকে এটা ব্লেন্ড করে ফেলে সবাই। দেখা গেছে যে আমি এটা নিয়ে মানে সব থেকে বেশি সমস্যা আমি নিজে আছি, মানে আমার নিজের লাইফের স্বাধীনতা আমি হারাই ফেলছি আমার কাছে মনে হয়। আমি আমার opinion আর যদি দিন ভাই কিছু বলতে চান এটা নিয়ে। আমার বিষয়টা হচ্ছে যে ধরেন ইদানিংকালে আমি একটা ছোট আমি চাইলে অনেক আগে পেজ খুলতে পারতাম পার্সোনালি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য। তো আমি দেখলাম যে ফুটবল নিয়ে কথা বলা, আমি চাই না যে আমার পার্সোনাল জায়গাটা নষ্ট হোক। তো আমি চিন্তা করলাম যে ফুটবল নিয়ে যেহেতু কথাই বলতে হয়, আমি কখনো লাইকফুল হতে এত বিশ্বাসী না। কে দেখলো কে না দেখলো এটা ইট ডাজন্ট ফ্যাক্ট, বা সারাদিন পোস্ট দিয়ে দিয়ে আমার নিজেকে গ্রো করার এরকম ইচ্ছাও নেই। তো আমি চিন্তা করলাম যে আমার পার্সোনাল ফেসবুকটা আমার মতোই থাকুক, আমি একটা ছোটো আমার নিজের একটা পেজ খুলি যেখানে শুধু ফুটবলের টুকটাক একটু একটু দিব, মানে পার্সোনাল অনেক কিছুই। তো ইদানিংকালে আমি কয়েকটা ক্লাবের জার্সি পরে ফুটে গেছি, তখন তারা ভাবতেছে যখন যেটা পড়তেছি তখন সেই ক্লাবের হয়ে যাচ্ছি। তো এখন আমি চিন্তা করলাম না, আমি নির্দিষ্ট 2-3 না, আমি পুরো 10টা ক্লাবের ফুটবলেরই কি বলবো জার্সি পরবো। ঠিক আছে, কিন্তু আমার মোট কথা আসলে বাংলাদেশের ক্লাব ফুটবল নিয়ে আমার আগ্রহটা কিছুটা কম। আমার পুরোটাই হচ্ছে ন্যাশনাল টিমকে ঘিরে এবং ন্যাশনাল বেসড ফোকাসড আমাদের সবারই। তো এই জায়গাটাতে আমরা ক্লাবের কথা, বিষয়টা হচ্ছে ক্লাবের বাংলাদেশের ক্লাব স্ট্রাকচারটা পরিবর্তন করা জরুরি। এখানে অনেক মানুষজন জড়িত, ইনভলভ। এখানে এটা নতুন করে ব্র্যান্ডিং করা উচিত। লিগটা যখন আরও ভালো হবে, অটোমেটিকলি দেখবেন কালচার, দেশের ফুটবল কালচার ন্যাচারালি গ্রো করা শুরু করে দিবে। তো এটা আমার কাছে মনে হয় যে অনেক চ্যালেঞ্জ, নিজেকে আর হচ্ছে সেই বাংলাদেশ ফুটবলকে আলাদা করে রাখা। মানুষ মনে করে আমার একটা ওপিনিয়নকেই, আপনি যেটা বললেন যে আমার পার্সোনাল ওপিনিয়ন আর পেজের ওপিনিয়ন, তো এটাকে একসাথে বলার আসলে বলে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমাদের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি বেড়ে যায়। এটার রিজনটা হচ্ছে যেহেতু আমার আলট্রাসের মধ্যে মোটামুটি সবগুলা ক্লাবের ফ্যান আছে, ঠিক আছে, তো দেখা গেছে যে আমাদের কমিউনিটির গ্রুপ যেগুলো আছে বা চ্যাট গ্রুপ যেগুলো আছে, এগুলো মেনটেন করা অনেক টাফ হয়ে যায়। কারণ একজন যে সময় সারা বছর তো ন্যাশনাল টিমের ম্যাচ থাকে, তো দেখা গেছে যে একজনের পক্ষে গিয়ে দাঁড়ায়, একজনের বিপক্ষে দাঁড়ায়। তো আমাদের মানে ইউনিটি যেটা আছে এটা মানে সবসময় ক্যারি করা, এটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। আর তারপরে আরও চ্যালেঞ্জ হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, আমরা যেটা চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করছিলাম, আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা মাঠে যে সময় কাজ করি, যেমন আমাদের ইভেন্টগুলো যে সময়, আপনি নিয়ম ভাই যেদিন আমাদের সাথে ফার্স্ট ম্যাচটা দেখতে গেছিলেন হয়তো বা নোটিস করছেন, আমি অনেক পরে ঢুকছি, যে সময় গেট দিয়ে আমাদের মেম্বাররাও ঢুকতেছে, আমাদের জিনিসপত্র রেখে দিতেছিল। তারপর আমি গেটে দাঁড়ানো, আমাকে গেট থেকে বের করে দিতেছে। তারপর ভিতর থেকে 200-250 আমার লোক বের হয়ে আসলো সিকিউরিটি চাপায়, তারপর আমার জিনিসপত্র নিয়ে তারপর আমাদের মানে জোর করে আমাদের ভিতরে ঢুকতে হলো। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই জায়গায়। আমি একটু আপনাদের দুইজনের কাছেই, ফার্স্টে অভি ভাই বলবে, তারপর দিন ভাই বলবে, একটা প্রাউড মোমেন্ট জানতে চাই, যেই মোমেন্টটাতে আপনাদের কাছে মনে হয়েছে। কারণ আমার মনে হয় অমিত ভাই এটার সাথে এগ্রি করবে যে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন কোনো ধরনের হয়তো আশার আলো না দেখে, মানে দিনের পর দিন কাজ করতেছেনই কিন্তু বুঝতেছেন যে কোনো কিছু মনে হয় চেঞ্জ, আপনার কোনো মানে একটা ট্যাঞ্জিবল চেঞ্জ আপনারা দেখতে পাইতেছেন না। কোন একটা পার্টিকুলার মোমেন্ট যখন আপনার কাছে মনে হয়েছে যে ভাই এতদিন যে প্রেশার নিছি, এই যে এত গ্যাঞ্জাম করছি, হ্যাঁ, যে কিছু একটা হয়েছে, কোন একটা ইভেন একটা নর্মাল রে অফ হোপও আপনি দেখতে পাইছেন, ওই ভাই যদি বলেন। এটা আমার জন্য অনেক আচ্ছা, আমার কাছে মনে হয় যে আগে আমরা দিন ভাইকে দিয়ে তারপর আমি দিচ্ছি এর উত্তর। অবশ্যই, অফকোর্স মনে হয় যে এই দিনটার জন্যই বেঁচেছিলাম। মানে আমরা তো কোনো একটা কিছু আশা নিয়ে, আমাদের তো কোনো মানে আশা ছিল না যে কোনো কিছু হবে। মানে ধরুন যে আপনি জানেন যে কোনো কিছু হবে না, তারপরও চেষ্টা করে যাওয়ার যে একটা প্রচেষ্টা, এটা আসলে এখন মনে হয় যে যখন হামজা চৌধুরী বাংলাদেশে ইন করলো,
হামজা চৌধুরীকে নিয়ে টিফো নিয়ে মাঠে গিয়ে কথা বলা, হামজা চৌধুরীকে নিয়ে ফেসবুক, যেহেতু আমরা সামাজিক যোগাযোগের মধ্যে অনেকে অ্যাক্টিভ আপনি জানেন, সেই জায়গাটা আমরা দিনের পর দিন যখন মানুষ হাল ছেড়ে দিছিল বা অনেকে অনেক নেতিবাচক কথাবার্তা বলছে, হামজা চৌধুরী আসবে না, ওর মতো বিগ প্লেয়ার কেন বাংলাদেশে আসবে, ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে বা ওর এখানে আসবে কেন, এবং ঠিক মতো কাজগুলো আগাচ্ছিল না। তখন আমরা দিনকে দিন বাবুকে পোস্ট করা শুরু করি যে না আপনারা আনেন, এক হামজা চৌধুরী বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটটা, এবং একটা মিরেকেলে সে আসলো এবং রাজা সেই জিনিসটা জয় করে ফেললো। এবং হামজা চৌধুরীর ইনক্লুশন শুরু, আমার কাছে মনে হয় সমিত সোমের যে ইনক্লুশনটা, এটা সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিং সাইড ছিল হামজা চৌধুরী। যখন দেখছে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার আসতেছে, তো হোয়াই নট মি, তো এই জায়গাটা থেকে চেষ্টা করে হয়তো বা সমিত সোম আসছে। কিন্তু আমরা যখন দেখতাম যে এই যে ব্যান্টারিং করা, পোস্টারিং করা বা তাদের নিয়ে ক্যাম্পেইন করা, সমিত সোমকে আমাদের লাগবে, হামজা চৌধুরীকে আমাদেরকে লাগবে, আমরা আরও অনেক ফরেন প্লেয়ার্স, কিন্তু এই দুজন স্পেশালি এই দুজন বড় মাপের প্লেয়ার যখন আসছে, তখন আমার কাছে সত্যি মনে হলো যে আমরা স্বপ্নেই আছে। এখনও মানে খুব লাগে যে না সত্যি আসে গেছে, মানে বাংলাদেশের জন্য খেলবে ওরা। এই বিষয়টা আসলে আমাকে এত বেশি আনন্দ দেয় যখন ভাবি যে না আমরা 5 বছর এত কষ্ট করছি, মনে হচ্ছে এই কষ্ট কখনো বৃথা যায় না। আমার কাছে মনে হয় যে না দিস ইজ দ্য অ্যাওয়ার্ডস ফর আস, যে তারা খেলতেছে বাংলাদেশের জন্য। আমার উত্তর এইটাই, কারণ আমি মাঝে মধ্যে খুবই আবেগ আপ্লুত হয়েছে যে আসলেই আসছে, মানে আমরা যেগুলো কাজ চাইতাম এগুলো ভাবে করতেছে, মানে এত বেশি নেগেটিভিটি ছিল, এত বেশি নেগেটিভিটি ছিল, আসলেই বাংলাদেশ তাদেরকে নিয়ে কাজ করছে, মানে এটা বিশ্বাস করতে এখনো আমাদের হয়। কিন্তু লাস্ট ম্যাচ যেটা আমাদের সাথে দেখছেন ওই ম্যাচে এটা হয়ে গেল, মানে এটা আমাদের সবচেয়ে বড় মানে আশ্চর্যের বিষয়। ওই ম্যাচে হামজাকে নিয়ে আমার একটা টিফো বানানো ছিল, বানানো হয়ে গেছে, বাট এটা আমাকে বাফু এলাও করে নাই, এটা নিয়ে যেতে পারবো না। বাট এটার পিছনে যুক্তি কি, লজিক কি, এটা আমি আজ বুঝতে পারি না। বাট যেদিন হামজাকে আমি রিসিভ করতে সিলেট গেছি, ও যে সময় বের হয়ে আসছে, ওর বাড়িতে গেছি, ওর বাড়িতে আমি ইফতার করছি, ডিনারও করে আসছি, ঠিক আছে। ওই টাইমটা ছিল আসলে মানে আমার জন্য একটা প্রাউড মোমেন্ট, কারণ হচ্ছে আমরা এটা নিয়ে অনেক পরিশ্রম করছি। ডিনার করতে হবে হামজার সাথে যে সময় আমি কথা বলতেছিলাম, ওই টাইমে ও বলতেছিল আমি তোমাদেরকে চিনি। ওকে, আমরা চ্যালেঞ্জেসগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম, সেটা নিয়ে অভিভাই কথা বলতেছিলেন। আমরা মাঝখানে একটু ছোট্ট একটা ব্রেক নিছিলাম, যার ভিতরে দিন ভাই হচ্ছে কফি খাইতে যায়, টি শার্টেই কফি ফালাই দিচ্ছে, ঠিক আছে। তো এই জন্য ওনার যে গিফট আজকে ছিল ওইটা উনি পরে আছে অলরেডি, ঠিক আছে। এইটাই সবচেয়ে, এর ভিতরে সবচেয়ে বেশি খুশি মনে হয় দৌড়, এবং দৌড়ের এরকম টি শার্টও আছে, সামনে বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিও আসবে, হোম জার্সি। আপনারা এটার জন্য স্টে টিউনড। এটার জন্য আমরা কথাবার্তা মনে হয় বলতেছিলাম যে প্রাউড মোমেন্টের কথা। এইটা যদি একটু অভিভাই বলেন যে একটা প্রাউড মোমেন্টের কথা, যে সময় মনে হয়েছে যে সবকিছু ওকে ঠিক আছে। যে সময় হামজার বাড়িতে হামজার সাথে মানে কথা বলতেছিলাম, তখন ও বলতেছিল আমি তোমাদেরকে চিনি। আমরা হামজাকে নিয়ে সর্বপ্রথম একটা টিফো, ছোট আকারে একটা টিফো শো করছিলাম, ব্রিং ব্যাক হামজা, কাম ব্যাক হামজা, ঠিক আছে। এটা সে দেখছে, এটার কথা সে যখন বলতেছিল, আর সে বাংলাদেশে তার বাড়িতে দাঁড়ানো, তার পাশে আমি দাঁড়ানো, আমার আরও 2-3 জন মেম্বার দাঁড়ানো, ওইটা হচ্ছে আমাদের জন্য আসলে মানে মনে হয় লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে একটা মানে ব্যাপার। কষ্ট করেছি, এত সাপোর্টের পরে আপনারা ওনাকে দেখেছেন, মানে ইট ওয়াজ এ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর এই জিনিসটা সে মানে নিজেও অ্যাড্রেস করতে পারছে, মানে সে বলতেছিল। ইভেন তাকে আমরা ওই দিন একটা গিফট দিয়ে আসছিলাম, আলট্রাসের একটা ফ্ল্যাগ। আমি দেখেছি, ওই ফ্ল্যাগটা মানে সে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছে। তার ওয়াইফ যে সময় গ্যালারিতে দাঁড়ায় দেখা দেখছিল, তার হাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ আর আলট্রাসের ফ্ল্যাগটা। তো এটা আমাদের জন্য আসলে সব থেকে বড় প্রাউড মোমেন্ট। এটা যদি অভিসারে যদি বলি, সেটা হচ্ছে যে অভি যে বললো না লাস্ট হামজা চৌধুরী যখন বাংলাদেশের জন্য, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনাতে হয়তো, আপনারা জানেন। তো ওখানে যখন ম্যাচ হইতো, তখন আমরা বাস থেকে নেমে আমরা সবার আগে যে চানটা করতাম যে কাম ব্যাক বা ব্রিং ব্যাক হামজা চৌধুরী নিয়ে আমরা সবসময় স্লোগান করতাম। তো এরকম একটা ভিডিও আমরা মানে হামজার আসার 1 মাস কয়েক আগে আমরা, মানে তখন কথা চলতেছিল, মানে ল্যান্ড তো করছে ম্যাচ উপলক্ষে, ইন্ডিয়ার ম্যাচের আগে, তখন আমরা একটা ভিডিও শেয়ার করি যে হামজারে নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছি আমরা সবাই, সবুজ লাল সবুজ জার্সি পরে। ওই জায়গাটাতে এসে হামজা চৌধুরী রিয়েক্ট করতেছে, অলিভিয়া চৌধুরী হামজা চৌধুরীর ওয়াইফ, উনি এসে রিয়েক্ট করছে। এবং ওই দিন আমরা একটা জার্সি বানাই, নাম দিই হামজা চৌধুরী 17, সাদা একটা বিশাল বড় শুধু একটা জার্সি বানাই। ওইটাতেও উনি পুরা মানে খুবই আবেগাপ্লুত, এবং ওখানে কমেন্টও করছে এবং রিয়েক্টও করছে এবং এঙ্গেজ। এবং আমাদের সাথে আমরা হয়তো বা সরাসরি ফিজিক্যালি এখনও দেখা করিনি, কারণ ওই সময়টাতে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। তাছাড়া হচ্ছে যে সবাই যখন একসাথে হামজা চৌধুরী আসার ক্ষেত্রে কিন্তু তার কিন্তু ব্যস্ত শিডিউলের কিন্তু অভাব ছিল না। আমরা চেয়েছি যে একটু আস্তে ধীরে সব কিছু শাটডাউন হোক, সবাই একসাথে আমরা যাবে না পরে একটু সময় দিয়ে দেন, যেহেতু আমাদের সাথে রেগুলারলি তাদের সাথে কথা হয়, তো আমরা তার সাথে অবশ্যই সামনে দেখা করতে পারবো। তো টিফোর যে বিষয়টা, ফ্যানদের নিয়ে হামজা চৌধুরীর
ভালোবাসাটা, সেটা আলট্রাস হোক বা সর্বসাধারণ ফ্যান হোক বা এনি আদার, তাদের প্রতি হামজা অনেক বেশি রেসপেক্টফুল এবং অনেক তাদেরকে পছন্দ করে হামজা চৌধুরী, আমার কাছে মনে হয়েছে। 100%. ব্যক্তিগত দিক দিয়ে আমিও বলবো যে আসলে ইট ওয়াজ রিয়েলি গুড টু সি, রাইট নিয়ন? আমাদের জন্য আসলে অ্যাজ এ ফ্যান, আমরা তো আসলে ফার্স্ট অফ অল ফ্যান, তারপরে না আসলে আমরা আমাদের যে প্রফেশন আছে ওগুলি ফ্যান হিসেবে আসলে ইট ওয়াজ রিয়েলি গ্রেট টু সি একটা প্রিমিয়ার লিগ প্লাস চ্যাম্পিয়নশিপের প্লেয়ার বাংলাদেশের জার্সিতে খেলছে। আর আমাদের যেই সাপোর্টটা আমরা প্রিভিয়াসলি দিয়ে আসছি বাংলাদেশ টিমকে, সো কিছু একটা আসলে আমরা পেয়েছি যে একটা প্রিমিয়ার লিগ প্লেয়ার আমাদেরকে জয়েন করেছে। ডেফিনেটলি আই অ্যাগ্রি উইথ ইউটিউব। আমাদের পার্সোনালিও যেটা বলছিলাম যে ইট ওয়াজ মানে আই উড সে টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশ ফুটবল, রাইট। অলসো আমার কাছে মনে হয় একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আই হ্যাড দ্য গুড ফরচুন যে আমি হামজা চৌধুরীর সাথে হচ্ছে 5 মিনিট একটু কথাবার্তা বলতে পারছি। আমি যেই দিন ইন্টারভিউটা নিব এর 2-3 দিন আগে আমি অমিত ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমার কাছে মনে হয় যে এইটা হামজা চৌধুরী, আমাদের ইন্টারভিউতেও এই পোর্শনটুকু আসা উচিত যে আপনারা 2 ফ্যান বেস থেকে শুরু করে আরও অনেক ফ্যান গ্রুপরাও এটা নিয়ে কাজ করে গেছেন কন্টিনিউয়াসলি, তার কান পর্যন্ত যেন এই জিনিসটা পৌঁছায় এবং আমরা যেন এই জিনিসটা অ্যাকনলেজ করি। তখন অমিত ভাই আমাকে বলছিলেন যে তুমি কেন নিজের কোয়েশ্চেনেই এই কোয়েশ্চেনটা করো না, যে আপনার আসলে কোনো সে আছে কিনা টু সেভ বাংলাদেশ ফুটবল অ্যান্ড বাংলাদেশ ফুটবল আলট্রাস। তো ওই কোয়েশ্চেনটাই আমরা করছিলাম, কারণ আমরাও আমাদের সাইড থেকে সবসময় আমার মনে হয় আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে আপনারা যে ভালোবাসাটা শো করছেন সেটা যেন তার পর্যন্ত অবশ্যই পৌঁছায়। 3 দিন আগে সেই বাংলাদেশ ফুটবলের পেজে এই ভিডিওটা আমি দেখছি, 3 দিন আগে দেখছি আমার চোখে চলে আসে। জাস্ট নট জাস্ট সেভ বাংলাদেশ বা বিডি ফুটবল আলট্রাস, আরও অনেক গ্রুপ আছে। সো আসলে ওদেরকেও আমরা ক্রেডিট দিব যে আসলে বাংলাদেশ ফুটবলটা তো সবার, আমাদের রাইট। সো লেটস সাপোর্ট ইচ আদার। মানুষের মন খারাপ হওয়ার অনেক কিছুর বিষয় থাকবেই, বাট আমার মনে করি কি আমরা বাংলাদেশি হিসেবে আমরা যদি ফুটবল বলেন, ক্লাব বলেন বা যারা যারা বড় ইন্ডিভিজুয়াল আছেন, আমরা যদি সবাইকে সাপোর্ট করি, আই থিঙ্ক বাংলাদেশ ফুটবল উইল রিচ নিউর হাইটস। আপনার এই কথাটা থেকে একটু কথা টানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল সুদিন রেখে যদি কেউ আসে তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। 100%। এটা এমন না যে আমরা দীর্ঘদিন থেকেই কাজ করছি এই জন্য আমরাই এটার মাথা এবং হেড, আর কেউ এটাতে ক্রেডিবিলিটি নিতে পারবে না, এই বিষয়টা ভুল। যারাই আসুক আমরা উই অ্যাপ্রিসিয়েট এভরিওয়ান এবং আমরা তাদেরকে ওয়েলকাম করি যে আপনারা বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করেন, কন্টেন্ট মেক করেন এবং বাংলাদেশের ফুটবলটাকে আরও ছড়াই দেন। কারণ যে কাজটা আগে আমরা করতাম, এখন যদি আরও বেশি মানুষ আমাদেরকে হেল্প করে তাহলে আমার বাংলাদেশের ফুটবলটাকে আসলে আমার আলট্রাসের স্ট্রাকচারটাই এটা বলে। আমাদের দেখা গেল যে শুধুমাত্র যে আমি সেই বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ আলট্রাস নিয়ে আমরা কাজ করছি, হয়তো আমাদের মানুষ, আমরা দীর্ঘদিনের কাজ করছি, আমাদেরকে মানুষ চিনে, কিন্তু অনেক ছোটো ছোটো পেজ যারা গ্রোয়িং করছে, তারা বড়োর দিকে হচ্ছে এবং তারা হচ্ছে যে আগে যেসব পেজগুলো ক্রিকেট নিয়ে কাজ করতো তারা এখন ফুটবল নিয়ে কথা বলতেছে। তো আমার কাছে আমি এটাকে খারাপভাবে দেখি না, আমি পজিটিভলি দেখি যে তারা আসুক, তারা আসার কারণে আমরা আরও বেশি মানুষকে এঙ্গেজ করতে পারবো। রাইট। আমার কাছে মনে হয় যে ইভেন আজকের এই পডকাস্ট দেখেও যদি কেউ চিন্তা করে যে আমরা একটা গ্রুপ ফর্ম করব, আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথাবার্তা বলবো, মানে এই জায়গায় আসলে কোনো প্রেশারের কোনো জিনিস নেই। এটার কারণে আমাদের সবার মোটিভ দিন শেষে একটাই, যে বাংলাদেশ ফুটবল যেন আরো বেটার জায়গায় যায়। বাংলাদেশ ফুটবল কথাবার্তাই বেঁচে থাকবে, মাঠে বেঁচে থাকবে। রাইট। কারণ তারাই যদি কথা বলে তাহলে সেটাই মানুষের মনে এসে পড়বে। আমরা আলট্রাস মানে ফর্ম করছিলাম, আলট্রাস ফর্ম করার উদ্দেশ্যই কিন্তু ছিল যারা মানে ফুটবল থেকে মানে ডিস্ট্রাক্ট হয়েছে, ফুটবলে যারা এখন নাই তাদেরকে আনো, মানে নতুনদেরকে আনো, এক ছায়া তোলে, মানে এক ছায়া তোলে সবাই একসাথে গলা ফাটাবো। তো নতুন যারা আসবে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আলট্রাসের মানে অলওয়েজ ওয়েলকাম। ইভেন আমরাও ইন্সপায়ার্ড, আমরা একটা খুলতে পারি কিন্তু আমরা চারজনই অ্যাডমিট, ঠিক আছে? চারজন অ্যাডমিট। সবচেয়ে বড় কথা আমরা তিনজনই কিন্তু আলট্রাস আজকে, এই যে কালো কালো ও কালো আমরা আমি বাংলাদেশ ফুটবলকে ফলো করে যারা, আমি সবাইকে আলট্রাস হিসেবেই দেখি। হয়তো মানে একমাত্র যে আলট্রাসের থিমে নাই সে হচ্ছে অ্যাকচুয়াল আলট্রাস, যে হচ্ছে আলট্রাসের থিমে নাই। ওকে, আমার কাছে মনে হয় আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা একটু গেম সেগমেন্টে যাই। এই গেম সেগমেন্টটার নাম হচ্ছে অমিত ভাই দৌড়ের উপর আনসার। ওকে, দৌড়ের উপর অ্যান্সার। সুতরাং হ্যাঁ, র্যাপিড ফায়ার, কিন্তু দৌড়ের উপর থাকতে হবে, ঠিক আছে? মানে অন্য টাইপের এনার্জিতে থাকতে হবে। প্রথম 5টা কোয়েশ্চেন অমিত ভাই করুক, পরের 5টা কোয়েশ্চেন আমি করব। ওকে, সো আমি আগে মেহেদির কাছে যাব। ফেভারিট বাংলাদেশি ফুটবলার অফ অল টাইম? জামাল ভুঁইয়া। আমি অবশ্যই জামাল ভুঁইয়াকেই রাখবো। কেন অল টাইম রাখবো? আপনি যেহেতু অল টাইমের কথা বলছেন তাকে রাখতে হবে, কারণ হি ইজ দ্য পিওনিয়ার। তো কারণ সে হচ্ছে প্রথম স্ট্রাগল পিরিয়ডটাতে সে ডেনমার্ক থেকে একটা উচ্চ লাইফ লিড করে ছেড়ে এসে সে বাংলাদেশের তাপমাত্রায় মানিয়ে নেওয়া থেকে শুরু করে বারবার একবার ট্রায়াল দিয়ে ব্যর্থ হয়েছে, তারপর চলে গেছে, আবার বাংলাদেশে এসেছে। তার হিস্ট্রিটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি। আমি অবশ্যই বাংলাদেশের ফুটবল মানুষ
অল টাইম আমি জামাল ভাইকে রাখবো। ফার্স্ট চয়েস ছিল হচ্ছে দৌড়ের উপর আনসার দিতে হবে। দৌড়ের উপর দৌড়ের উপর, হ্যাঁ। দৌড়ের উপর আর কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, ঠিক আছে? Explanation Okay. দেব, আচ্ছা। One foreign club you support. ওয়ান ফুটবল ক্লাব, রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, ওকে। বার্সেলোনা। বার্সেলোনা, ওকে। Wow. এল ক্লাসিকো El আছে এখানে Clasico. একটা। এটা কিন্তু ভাই ফরেন ক্লাব হিসেবে বাংলাদেশি ক্লাব কিন্তু সবাই কিন্তু জানে আমার কোনো বিদেশি ক্লাব চয়েস নেই। আজকে ফার্স্ট টাইম বললাম ও বার্সেলোনা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে রিয়াল মাদ্রিদ ফ্যানসদের কিন্তু ভাই বুঝেন। ফেভারিট ফুটবল চ্যান্ট আর স্লোগান? আলট্রাসের যতগুলো চ্যান্ট আছে সবগুলো আমার ফেভারিট। ওকে, ওয়ান নেশন ওয়ান ড্রিম। জোস জোস গ্রেট জোস। গ্রেট গ্রেট। ভিএআর পক্ষে না বিপক্ষে? আমি পক্ষে। আমি বিশেষ করে পক্ষে, বাংলাদেশে এটা অনেক খুব বেশি দরকার। ওকে, গ্রেট। বাংলাদেশের একটা ম্যাচ যেটা ইউ উইল নেভার ফরগেট? আমি 2003, আমি অনেক ছোট তখন, 2003 আমি তখন বিটিভিতে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচটা আমি কখনো এই সিনারিওটা আমার চোখে আমি টিভিতে দেখতাম, সারা স্টেডিয়াম জুড়ে মানুষ উল্লাস, বাংলাদেশ প্রথমবারের মতো সাব জিতছিল, ওই মুভমেন্টটা আমাকে আসলে আমি বলতে পারি না কখনো। এবং ওখান থেকেই বাংলাদেশ ফুটবলের প্রতি একটা ট্রু ফিলিংসটা ছিল। 13ই নভেম্বর 2020 বাংলাদেশ বনাম নেপাল, বাংলাদেশ ফুটবল আলট্রাসের প্রথম দিন গ্যালারিতে যাওয়া, ওইটাই হচ্ছে আমার লাইফ টাইমের সবথেকে মানে এটা আমার সারা জীবন, কারণ আমার ড্রিম ছিল, এটা ড্রিম। ওই দিন কিন্তু আমরাও ছিলাম। হ্যাঁ, ওকে, এবার আমি স্টার্ট করতেছি। ওকে, বাংলাদেশের বাইরে একটা ফুটবলিং নেশন যাকে আপনারা অনেক বেশি পছন্দ করেন? আমি বিষয়টা মানে আমি যেহেতু বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করি, মোট কথা আগে যে বিদেশি ফুটবলের প্রতি যে আগ্রহটা ছিল, এটা বর্তমান বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করার কারণে আমি পুরা টোটালি বাংলাদেশ ফুটবল কিনতে গেছি। কিন্তু টেকনিক্যালি আমি একটা দলকে এখন বেশি ফলো করতেছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, কারণ হচ্ছে তারা দেখছে যে তাদের নিজস্ব রিসোর্সে যখন কুলাইতে পারছে না বা তারা গ্রো করতে পারতেছে না, তখন তারা কীভাবে বড় বড় ক্লাব থেকে বিভিন্ন টায়ার থেকে খুঁজে খুঁজে প্লেয়ার নিয়ে এসে তাদের দলকে সমৃদ্ধ করছে। আপনি ইউরোপের বড় বড় নিউজ পোর্টালে দেখবেন যে ইন্দোনেশিয়ার হঠাৎ করে একটা গ্রোথ, র্যাঙ্কিং চেঞ্জ, ওয়ার্ল্ড কাপ খেলার একটা সম্ভাবনা, স্ট্যাটিস্টিক্স, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। এবং ওই থিওরিটাই আমি বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, যে ইন্দোনেশিয়া কীভাবে ফুটবল। এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় গুণ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মানে আমাদের যেমন বাবুর প্রেসিডেন্ট আছে, ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, সে নিজে খুঁজে খুঁজে প্লেয়ারদেরকে বাংলাদেশে যেন আসে, তাদেরকে কনভিন্স করার বিষয়টা উনি গিয়ে নিজে ফিজিক্যালি গিয়ে করে, এই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। ওকে ওকে। বাংলাদেশ, এছাড়া বাংলাদেশের বাইরে আর কিছু হচ্ছে আমি রিজনটা একটু আমিও কিন্তু বাংলাদেশ, কিন্তু টেকনিক্যালি আমি একটা জিনিস ফলো এক্সপ্লেইন করব। করব। আমি আর্জেন্টিনাকে ফলো করতাম, বা আর্জেন্টিনা চয়েসে ছিল। এর রিজন হচ্ছে লিওনেল মেসি, ঠিক আছে, প্লাস হচ্ছে পারিবারিক একটা সূত্র থাকে। পিছে কিন্তু মেসি, হ্যাঁ, পারিবারিক একটা আবার ওই যে ব্রাজিল আর্জেন্টিনা দৌড়ে আসলে অবশ্যই আমি ব্রাজিল। পারিবারিক একটা লিগেসি, ঠিক আছে। আমার ভাই যদিও পর্তুগাল ফ্যান, বাট হচ্ছে পারিবারিক একটা লিগেসি ফলো করতে গিয়ে আর্জেন্টিনা ছিল। বাট 2014 সালের ব্রাজিল যেদিন জার্মানির সাথে 7টা গোল খাইলো, ওই টাইমটাতে আমি তো আর্জেন্টিনা, তখন আর্জেন্টিনাকে ধারণ করি। তো ব্রাজিলিয়ান ফ্যানদের যে কান্নাটা না, ওইটা দেখে আমি নিজেও কান্না করতেছিলাম। আসলে আমার কাছে তখন হিট করতেছিল যে আসলে মানে এটা রিয়েল ইমোশন না, মানে আর্জেন্টিনার প্রতি যে ইমোশনটা রিয়েল ইমোশন, আমার রিয়েল ইমোশনটা আসলে বাংলাদেশে হওয়া উচিত। ওই জায়গাটায় ওই কিকটা আমাকে অনেক বেশি মানে করছে, আলট্রাসে মানে ইয়ার করছে। তো আমার অন্য আদার কোনো অপশন নেই বাংলাদেশ। সরি টু ইন্টারাপ্ট, দুইজনের কিন্তু ওয়ার্ল্ড কাপে যদি প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে বোঝা যাবে। আমি এখন বাংলাদেশের ওকে, আপনি যদি একদিনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হইতেন, কোন একটা জিনিস করতেন মাস্ট? একটা জিনিস আমি সবার আগে যেটা হচ্ছে যে একটা ফুটবল স্ট্রাকচার দাঁড় করে দিতাম, এই গাইডলাইন অনুযায়ী আগামী 12 বছর 14 বছর এই রুলেই আগাবে। ওকে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করতেন। ওই ভাই সেম একটা স্ট্রাকচার, যে ওই স্ট্রাকচারের বাইরে কিছু না, আমরা একটা লং টার্ম প্রজেক্ট নিয়ে কাজ করব। আপনার মতে সবচেয়ে আন্ডাররেটেড বাংলাদেশি ফুটবলার রাইট নাও? কাজেম কিরমানি শাহ। কাজেম শাহ, ওকে। আপনি কপি করতেছেন না তো আমার অ্যানসার? ওকে, ঠিক আছে। ফুটবলের একটা রুল যেটা আপনি চেঞ্জ করতে, যদি আপনার অপরচুনিটি থাকতো, আপনি চেঞ্জ করে ফেলতেন, লাইক দ্যাট কি রকম? সেটা যে কোনো একটা রুল, যে আপনি পেনাল্টি শুট আউট চান না, ঠিক আছে, টাই ব্রেকার চান না আপনি, এরকম কোন রুল আপনি বা এক্সট্রা টাইম আপনি চান না, ডাইরেক্ট ম্যাচের পরে পেনাল্টি শুট আউট। সেটা হচ্ছে আমার কাছে কর্নার যেটা শট, এটা জিনিস আমার কাছে খুব লাগে। কেন জানেন? কারণ বাংলাদেশ যখন আগে একটা পিরিয়ড ছিল, লাস্ট মিনিটে কর্নার থেকে গোল খাইতো, কর্নারটা যখন দেয় আমি আতঙ্কের মধ্যে থাকি যে কখন একটু গোল ঢুকে যায়। স্পেশালি যখন রিয়াল মাদ্রিদের খেলা হয়, কর্নার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ গোল করবে লাস্টে, ধুমধাম কোত্থেকে যে ছোট, যেটা আমার কাছে আতঙ্কের মতো লাগে। কিন্তু টাইব্রেকার কিন্তু আমরা দেখতেছি সরাসরি গুলি করতেছে, রাইট, ঠিক আছে। কিন্তু পিটিএসডি থেকে হচ্ছে কর্নার এই রুলই চেঞ্জ করে ফেলতে আমার ভয় লাগে, জাস্ট আমি ফোবিয়া। এটা গ্যালারির যত ফিফার যে মানে
রুলস আর Guideline আছে। গাইডলাইন আছে, মানে এগুলি নাই করে আমাদেরকে যেগুলো স্বাধীনভাবে কাজ করে আমি সবগুলো নাই করে দিই। ওকে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, আপনার ফুটবলের প্রতি ভালোবাসা যদি আপনি এক ওয়ার্ডে ডেসক্রাইব করতে চান, তাহলে সেই ওয়ার্ডটা কি হবে? মাদারল্যান্ড অর ডেথ, মাদারল্যান্ড। ওকে, আপনার? ইটস বাংলাদেশ। ইটস একটা word, বাংলাদেশ। 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 I just feel that. ওকে, Great, অ্যামেজিং। আমার কাছে মনে হয় খুবই চমৎকার কিছু অ্যান্সার আপনারা দিয়েছেন। অমিত ভাই আবার। থ্যাংক ইউ, আপনারা দৌড়ের উপরে আনসার দিয়েছেন, খুব Right. ভালো করেই দিয়েছেন। সো মানে আপনারা আবার একটু সিরিয়াস প্রশ্নতে চলে আসি। সো আপনারা জানেন যে বাংলাদেশে তো আসলে রিসেন্ট হামজা বলেন বা আমাদের নতুন ফুটবলে যারা যারা জয়েন করেছে, আপনি বিএফএফ এর বলেন বা যারা যারা ইনভলভ রয়েছে, সো এইখানের আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আপনাদের যেটা মনে হয় ওই জিনিসটা বলেন প্লিজ। আমি অবশ্যই পজিটিভ সাইডটাকে আগে রাখবো। যদি বলেন যে 70%, আমি অবশ্যই বলবো পজিটিভ জিনিসটাই গ্রো করতেছে। আগে যে জিনিসটা ছিল না, এখন এই জিনিসটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভটা আসতেছে যে মানুষ এক্সপেকটেশনের জায়গাটা বাড়তেছে, এই জন্য নেগেটিভটা বাড়তেছে যে না এরা করতেছে, আমরা আরেকটু ভালো চাই, আরেকটু ভালো চাই। ওকে ওকে, মানে আপনি বলতেছেন যে পজিটিভ জিনিসটা হচ্ছে ওভারঅল যে কথা বলতেছে ইটস অ্যামেজিং, বাট নেগেটিভ জিনিসটা হচ্ছে একটাই যে মানুষের এক্সপেকটেশন অনেক র্যাপিড। বেড়ে আরেকটা গেছে। কথা, যখন আপনি কাজ করবেন তখন পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে। যখন কাজ 100% করবেন না, আপনার কোনো কিছুই আসবে না। রাইট রাইট, Correct. 100%। আমার দৃষ্টিকোণ থেকে দেখলে আমি তো সবসময় এটাই চাই যে নতুন মানে বেশি বেশি মানুষ ফুটবল নিয়ে কথা বলুক Right. বা বাংলাদেশ ফুটবলে বেশি বেশি মানুষ ফলো করা শুরু করুক। তো এটা 100% এটা মানে আমার কাছে পজিটিভ। বাট নেগেটিভ দিকটা হচ্ছে এর সাথে অনেকে আসতেছে হচ্ছে যারা একটা উদ্দেশ্য নিয়ে আসতেছে, ঠিক আছে? Right. এটা হচ্ছে ফ্যাক্ট। মানে কে মানে ভালো উদ্দেশ্যে কথা বলতেছে আর কে মানে খারাপ উদ্দেশ্যে কথা বলতেছে, এটা আইডেন্টিফাই করতে হবে। আর যারা মানে সবাইকে এটা সচেতন থেকে আসলে কোনটা যে কথা বলতেছে সে কি আসলে মানে ফুটবলের ভালোর জন্য কথা বলতেছে নাকি আসলে এটাকে মানে পরিস্থিতিকে আরো ঘোলাটে করার জন্য কথা আমি বলতেছে, এই জিনিসটা আমি আইডেন্টিফাই এই করতে হবে। কথাটার সাথে একমত, এবং এই কথাটা থেকে আমি আরেকটা কথা টানতে চাই, সেটা হচ্ছে যে ক্রীড়া সাংবাদিকতা একটা বড় চ্যালেঞ্জিংয়ের জায়গা। বাংলাদেশের ক্রিকেটের ডাউনফলে ক্রীড়া সাংবাদিকতার সফলতার পাশাপাশি নেগেটিভিটিরও ছিল অনেক বেশি। পার্সোনাল প্লেয়ারদেরকে প্রমোশন করা, এবং এই জিনিসটা থেকে বিদেশের পর্যায়ে পর্যন্ত চলে গেল। আমি নাম নিতে চাই না কোনো প্লেয়ার ব্যক্তিগতভাবে, কিন্তু কথা হচ্ছে আপনি নিউজ করার জন্য ক্লিক বেট কেন নিতে হচ্ছে? এই ক্লিক বেট করার জন্য মানুষ ডিমোটিভেটেড হয় যে ক্লিক বেট অমুকে কী করতেছেন, আজকে উনি কী করতেছেন। এই সাংবাদিকতার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা কিন্তু যে হাইপে চলে গেছিলো, সেই হাইপটাতে ডাউনফলের পিছনে মানে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বডি আছে, সেই বডির পাশাপাশি আমার কাছে মনে হয় যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরও কিছু লাইবিলিটি থাকে আমার কাছে মনে হয়। এই জিনিসটা আসলে হলুদ মিডিয়াকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত, এবং হচ্ছে যে কারো ব্যক্তিগত এজেন্ডা যেন না নামে, তাহলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে স্পোর্টস। না, এর রিজনটা হচ্ছে আমরা যারা আছি আমরা আসলে অনেক বেশি ওয়াকিবহল বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা জানি যে কোনটা রাইট কোনটা রং, বাট হচ্ছে এই যে মিডিয়ার যে এই দ্বিচারিতার যে একটা যারা নতুন নতুন ফলো করতেছে তারা কোনোভাবে মানে মিসগাইডেড হচ্ছে কিনা এটা আসলে মানে দেখতে হবে। আর এই জিনিসটার জায়গা থেকে মানে এই জিনিসটা যদি আমরা মানে একটা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে এটা মানে আসলে যে পজিটিভনেস যে জিনিসটা আছে এটা আসলে নষ্ট হয়ে যাবে। সো সামনে তো অনেক বড় খেলা আসতেছে, আপনারা সবাই জানেন। সো আমি বলবো যে মানে আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাজ এ গ্রুপ আপনাদের প্ল্যানগুলি কি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যদি নাও করতে পারেন দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। অবশ্যই অবশ্যই যে গোপন এটা বলতে পারেন যে ভাই গোপন। সবার বিষয় হচ্ছে কি, একটা আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ফুটবল নিয়ে কাজ করতে গিয়ে কম্পিটিশন, যে আমরা এটা করতেছি ওরা এটা করতেছে, ওরা ওদের মতো করুক, আমরা আমাদের আইডিয়া থেকে করি, এটা সুন্দর, এটাকে পজিটিভ ওয়েতে নিতে হবে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে ম্যাচ থাকলে আমরা খেলবো। যেমন আল্ট্রাস একটা কিন্তু ড্রেস কোড কালার করে ফেলছে, যে তারা যেহেতু মানে চ্যান্টিং অলওয়েজ হাইপে থাকতে চায়, তারা যেহেতু ব্ল্যাক ড্রেস আপ নিচ্ছে, কিন্তু আমরা প্রতিটা ম্যাচে চেষ্টা করি যে দ্য কালার অফ রেড অ্যান্ড গ্রিন, আমরা এমন একটা কিছু পড়বো যেটা বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিনের সাথে থাকে। তো আমরা চিন্তা করবো যে আমরা যেন ওরা ব্ল্যাক টি শার্ট পরে ওদের যে জায়গাটা, ওদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা ওদেরকে দিতেই হবে এবং করতে হবে। তো আমরা আমাদের বাকি যারা আছি তারা যেন আমরা একটা রেড অ্যান্ড লাল সবুজের একটা কিছু করা যায় কিনা। আর অবশ্যই খেলা দেখতে যাবো ফ্যানদের নিয়ে। এবার অনেক বেশি হাইপ, যেহেতু হামজা চৌধুরীর একটা ম্যাচ, টিকিট নিয়ে একটা অব্যবস্থাপনা তৈরি হবে, হাউমাউ তৈরি হবে চারপাশে, কারণ সবাই এই খেলাটা দেখতে যাবে। কারণ হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সুমির প্রথম ম্যাচ, বাংলাদেশের প্রথম ম্যাচ, সবাই দেখতে যাবে। তো এখানে আসলে সবাইকে নিয়ে কীভাবে সুন্দর করে একটা খেলা দেখা যায়, স্টেডিয়ামের পরিবেশটা যেন সুন্দর থাকে, এবং আমরা যেন সাধারণ মানুষকে একটা বাইট দিতে পারি, যে বার্তা দিতে পারি যে বাংলাদেশের
এই আপনারা যেই জিনিসটা মিরপুর স্টেডিয়ামে দেখতেন সেই স্টেডিয়ামে জাতীয় স্টেডিয়ামে এখন দেখতে পাচ্ছেন। অ্যামেজিং পারফেক্ট আপনি আমাদের থিম ব্ল্যাক, বাট আমাদের প্ল্যান কিন্তু রঙিন সবসময়, ঠিক আছে? প্ল্যান সবসময় রঙিন, ঠিক আছে? আপনি এই জিনিসটা মিস করে গেছেন যে আপনি বলে গেছেন মাত্র তারা একটা থিম করে ফেলছে, বাট আমার থিম ব্ল্যাক, আমার মানুষ রঙিন, মানুষ রঙিন আমাদের, মানে প্ল্যান ওয়াইজ আমরা আমিও ইউজ করব, কিন্তু প্ল্যান ওয়াইজ আমি লালও হইতে পারবো, আমি গ্রিনও হইতে পারবো, আমি সবুজ হইতে পারবো। আমার এক এক ম্যাচের প্ল্যান এক একটা থাকবে, কারণ আমরা এই ম্যাচে কি করছি, প্ল্যান থাকে হচ্ছে নেক্সট ম্যাচে এর থেকে বেটার 10 গুণ বেটার কিভাবে করতে পারবো, ঠিক আছে? তো এই ম্যাচ নিয়ে এভাবেই মানে সাজাচ্ছি। আসলে আলট্রাস মানে ডিসপ্লে, গ্যালারি ডিসপ্লে। এখন আমি এই ডিসপ্লে কোন কালারে কখন কি করবো, মানে আমার গায়ে কালো থাকতে পারে, বাট আমার আত্মাটা বা পুরো শরীরটাই থাকবে হচ্ছে রঙিন। আর সামনের ম্যাচটা আমরা কিভাবে স্টেডিয়ামটাকে রাঙাবো এটা নিয়ে চিন্তা করতেছি এখন। এইটা নিয়ে একটু আমাদের সাথে দুইটা প্ল্যান শেয়ার করেন না, যে এমনি করতে চাই অথবা প্লেয়াররা যখন এন্ট্রি নেবে স্টেডিয়ামে, সেটা নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আমার এমবিশন হচ্ছে এশিয়ার সব থেকে বিগেস্ট মানে টিফো যদি আমরা এবার গ্যালারিতে করতে পারি, যদি ফান্ডিং হয় আমাদের, কারণ আমাদের ফান্ডিং কিন্তু আমরা মেম্বারদের সেলফ রেজিস্ট্রেশন, যদি ফান্ডিং এ যদি মানে কভার করতে পারি, ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে এশিয়ার মহাদেশের সব থেকে বিগেস্ট বার হচ্ছে। লিখা কি থাকবে টিফোতে? এটার প্ল্যানটা হচ্ছে এরকম ভাবে আসতেছে যে আমাদের রেভলিউশনটা, যে ফুটবলের যে একটা রেভলিউশন আসছে, ওই রেভলিউশনটা কিভাবে একটা স্থিতির মধ্যে মানে উঠে আসবে, এটা হচ্ছে চিন্তা ভাবনা করছি। এটার জন্য আমি বাহুবের সভাপতি হোক, সিনিয়র সভাপতি, মানে যারা আছে, ঠিক আছে, ইভেন আপনারা যারা আছেন সবার সাথেই আমার ইচ্ছা আছে যে ডিসকাশন করে একটা বেটার একটা প্ল্যানে যদি আমরা মানে চমৎকার করতে পারি। আর টিফুর যে বিষয়টা, টিফু তো ইজ এ কমন থিং, ওরাও নিবে আমরাও নিব, যার যার একটা মেসেজ, পার্সোনাল মেসেজ থাকে। আমরাও চেষ্টা করব যে ডিফারেন্ট মিনিটসে আমরা কিছু করতে পারি কিনা, কোনো একটা প্লেয়ারকে বুস্টিং করা যায় কিনা, কোনো একটা প্লেয়ারকে এনকারেজ করা যায় কিনা, বা শামিক সোম যেহেতু আসছে, হামজা চৌধুরী আসছে, তাদেরকে পার্সোনালি কোনোভাবে মাঠ থেকে কোনোভাবে আরো ইন্সপায়ার করা যায়, ওয়েলকাম করা যায় কিনা, ডিফারেন্ট থিংস, ক্রিয়েটিভিটি থাকবে সবার মতোই আলাদা। আমি একটা টিপো করছিলাম গডফাদার, ঠিক আছে, ওইটা আমরা ডিসপ্লে করেছি কোনো রকম ভাবে, মানে দেখা গেছে। তারপর যে মানে ইয়াগুলো করছি একটাও আমরা ঠিকভাবে ডিসপ্লে করতে পারিনি। আর কিংস এরিনায় আমরা চাইলেও মানে বড় কোনো টিফোতে যাওয়ার কোনো অপশন ছিল না, বাট এখন যেহেতু ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাক করতেছে ম্যাচ, তো আমার যে একটা ভিশন ছিল বা আমাদের আলট্রাসের যে একটা স্বপ্ন ছিল, এখন আমাদের এটা বাস্তবায়নের একটা সুযোগ পেয়েছি, যেহেতু উপরে গ্যালারির শেডও আছে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে, বা আলট্রাসের চিন্তা ভাবনা হচ্ছে, এবার এরকম একটা টিফো আনার যেটা অল ওভার টোটাল ফুটবল কালচারটাকে, বাংলাদেশ ফুটবল কালচারটাকে রিপ্রেজেন্ট করবে, নট ইন্ডিভিজুয়াল প্লেয়ার, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না। আমরা যেহেতু পুরা মানে একটা টিমকে বিশ্বাস করি, মাঠে গেলে কে হামজা কে সামিত, ঠিক আছে, এটা আমাদের মনে থাকে না, টোটাল আমরা হচ্ছে টিমকে সাপোর্ট করি। আমার কাছে মনে হয় আপনাদের থিংকিং খুবই ঠিক জায়গায় আছে, এই সেন্সে যে প্রচুর ইন্টারন্যাশনাল মিডিয়াও ম্যাচ কভার করবে। এবং আমার কাছে বাফুফের কয়েকটা জিনিস খুব ভালো লাগতেছে, তারা প্রফেশনাল ওয়েতে টেন্ডারিং এ চলে গেছে, অলরেডি সার্কুলেট করা দিয়ে দিয়েছে যে কারা মিডিয়া ব্রডকাস্টিং এ যাবেন, কারা কি রেসপন্সিবিলিটি, টেন্ডার আসবে, টিকেটিং কারা করবেন, এই যে প্রফেশনালিজম গ্রো হচ্ছে, এই জিনিসটাকে আমাকে খুব ভালো লাগতেছে। আর বাংলাদেশের খেলা যারা সবাই টিমের খেলা দেখতেই যাবে। আর বিশেষ হচ্ছে যেহেতু হামজা সমিতির মতো বিগ প্লেয়াররা তারা বাংলাদেশের মাঠে প্রথম আসছে, তাদেরকে সম্মান আপনাকে জানাতেই হবে। 100% অল ওভার ফুটবলকে আপনি যখন সম্মান জানাবেন, তখন হামজা সমিতি ইনক্লুডেড, টিমের মধ্যে কিন্তু ইনক্লুডেড। আর যে টিফো থাকবে এই স্বাভাবিকভাবে তারা আসার পরে, কারণ তারা হচ্ছে কি, তাদের কাছে তাদেরকে আমরা টাকা পয়সা দিতে পারবো না, একটা জিনিস দিতে পারবো, সম্মান, ভালোবাসা। এই দুটা জিনিসই তাদেরকে অ্যাট্রাক্ট করছে এবং তারা এই জিনিসটার জন্যই মূলত আসছে। হয়তো বা কানাডাতে খেলে বেটার লাইফ লিড করতে পারতো, বেটার আর্নিং সোর্স বেশি হইতো, ইংল্যান্ডে থেকে অনেক বড় জায়গায় যাওয়া যেত, যেহেতু একটা ইংলিশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় একটা লিগ, সে জায়গায় নিঃসন্দেহে। তো সেই জায়গাতে বাংলাদেশে আসছে শুধুমাত্র আমার কাছে মানুষকে ভালোবাসার জন্য, ভালোবাসাটা পেতে। যেটা বললেন মাত্র যে ইন্টারন্যাশনাল মানে অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ থাকবে, যেহেতু এই জায়গায় সিঙ্গাপুর খেলতেছে, সিঙ্গাপুরের অনেকগুলো প্লেয়ার আছে যারা প্রিমিয়ার লিগের প্লেয়ারও মেবি আছে, প্লাস অনেকগুলো বিদেশি লিগের প্লেয়ার আছে, আমাদেরও কিন্তু এরকম আছে, ঠিক আছে। তো এই মানে এই সবগুলা পক্ষের প্রতি মিডিয়া কিন্তু চোখ থাকবে। তো আমার টার্গেট হচ্ছে এবার গ্যালারিটা এভাবে মানে আমরা সাজাতে চাই, যাতে মানে এই যে মিডিয়াগুলা তারা এই জিনিসগুলা ফোকাস করতে পারে, যেটা আলটিমেটলি বাংলাদেশ ফুটবলকে লাভবান করবে। ইভেন ভাই একটা জিনিস খুব ভালো লাগতেছে ইদানিং, সেটা হচ্ছে যে এই যে মিডিয়া কভারেজ। আগে ক্রিকেটের ক্ষেত্রে আমি দেখতাম যে পুরা হাউস ট্রাইপডে ভরে যেত ক্রিকেটের, সেই জিনিসটা এখন ফুটবলের সাংবাদিকতা ফুটবলে বাড়ছে, ট্রাইপড বাড়ছে। এবং সবচেয়ে ভালো লাগতেছে যে আমাদের সাথে যেহেতু ভারত পাকিস্তান এই দেশগুলো, এই কন্টিনেন্ট সাবকন্টিনেন্টে
ইন্ডিয়া আমাদের থেকে র্যাঙ্কিং আগাইতে হতে পারে, কিন্তু শক্তিমতে আমরা তাদের থেকে আগায় বর্তমানে আছি। এবং সবচেয়ে ভালো লাগতেছে ইদানিং বাংলাদেশের গন্ডি পেরে ইন্ডিয়ান ইউটিউবাররা দেখবেন বাংলাদেশের ফুটবল নিয়ে অ্যানালাইসিস করছে। আপনি অনেকগুলা ইউটিউবার্স দেখবেন তারা যে বাংলাদেশের ফুটবল, সমীর সুম, হামজা চৌধুরী, রোনাল্ড দেখলেন, তাদের স্টোরি নিয়ে তারা কন্টেন্ট বানাচ্ছে এবং বাংলাদেশের ফুটবলকে কীভাবে চেঞ্জ করে দিচ্ছে এবং এই মিডফিল্ডারগুলো যে ইনক্লুশন হচ্ছে বা সামনে বিভিন্ন পজিশন প্লেয়ার আছে তারা কীভাবে বাংলাদেশটাকে মানে অ্যানাদার লেভেলে নিয়ে যেতে পারে, এই অ্যানালাইসিসটা কিন্তু দেশের গন্ডি পেরে ইন্টারন্যাশনালি হচ্ছে। রাইট, আমি আর অমিত ভাই দুইজনই খুবই ক্লোজলি নেপালি ফুটবল ক্রিয়েটারদের চিনি, ওরাও এখন কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগে আছে। আমরাও আমাদের কোনো নিউজ হলে ওদেরকে পাঠাই ইন্টারন্যাশনাল মিডিয়াতে ওই জিনিসটা যেন যায়। একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই আপনাদের কথায়, যে বাংলাদেশের দুইজন ফুটবলারকে আমরা হচ্ছে ইন্টারভিউ করছিলাম বা পডকাস্টে আসছিলেন, জামাল ভাই অ্যান্ড তারেক ভাই। তারা দুইজনই একটা জিনিস মানে একদম মানে একই সাথে বলে গেছেন, সেটা হচ্ছে যে ফ্যানদের প্রতি তাদের আহ্বান থাকবে যেন এই সিঙ্গাপুরের ম্যাচে যেন মানে একদম কাঁপায় দেয় স্টেডিয়াম। আমি এই জিনিসটাও তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে বাংলাদেশের হোম ক্রাউডটা তাদের বেশি পছন্দ নাকি অ্যাওয়ে গ্রাউন্ডে যেই মাঝে মাঝে স্কোর করে আপনি যে সাইলেন্ট করে দিতে পারেন, কোনটা তাদের বেশি পছন্দ। তারা দুইজনই একমত হয়েছেন যে আসলে বাংলাদেশের ক্রাউডের সামনে আসলে অন্য কোনো কিছু আসলে কোনো চান্সই নেই আসলে। ইভেন জামাল বলেছিল যে ও যখন কাতারের এগেনস্টে গোল করেছে, যখন বলে 20টা সাপোর্টার ছিল কাতারের স্টেডিয়াম, সো হি এনজয়েড হিজ টাইম উইথ দোজ সাপোর্টার্স যখন সে গোল দিয়েছিল। অ্যান্ড জাস্ট টু রাউন্ড আপ দিস কোয়েশ্চেন, যে ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে বলি, আপনাদের তরফ থেকে বলবো যে আমরা যদি আমাদের বেস্টগুলি দেই, এরপরে ইটস আপ টু দি প্লেয়ার্স অন দ্য পিচ, রাইট? এরপরে ইনশাল্লাহ ইফ দে ডু ওয়েল আমরা সবাই আসলে বেনিফিশিয়াল হব। অ্যান্ড আপনি টিফোর কথা বলছিলেন আর আপনি ডিজিটাল মিডিয়ার কথা বলছিলেন, সো সবারই একটা রেসপন্সিবিলিটি আছে যে ধরেন আমার ফ্যানদের পক্ষে, আপনারা গ্রুপের পক্ষে, যে আমরা সব কিছু রাইট ওয়েতে করার চেষ্টা করি। এবং আশা করি আমাদের টিম আমাদের যেই সাপোর্ট এবং আমাদের যে হার্ডওয়ার্ক রেসপন্ড করবে। অ্যান্ড হোপফুলি গোয়িং ফরওয়ার্ড আমাদের জাস্ট ভালো রেজাল্ট আসতেই থাকবে অন অ্যান্ড অফ দ্য পিচ। আমার এবার হচ্ছে কি আমি এক্সপেক্ট করবো হচ্ছে আমরা এবার গ্যালারিতে যাতে মানে আমার এক্সপেকটেশন বা আলট্রাসিং নিয়ে এক্সপেকটেশন হচ্ছে আমরা যাতে এবার একটা বিগ মার্জিনে গ্যালারিতে প্রবেশ করতে পারি। কারণ হচ্ছে এই যে ম্যাচটা, এটা বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে যেতেছে। হামজার প্রথম হোম ম্যাচ, সামিতের প্রথম হোম ম্যাচ, প্লাস হচ্ছে পুরা বাংলাদেশ না ইন্টারন্যাশনাল সবার চোখটা থাকবে এদিকে। তো গ্যালারি এমনিতেও ভরা থাকবে, অমনিতেও ভরা থাকবে, কারণ হচ্ছে তাদেরকে দেখতে অনেকে আসবে। বাট হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে আপনি গ্যালারিতে যাওয়া আর একটা মানে একটা গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপ হয়ে আপনি সময় গ্যালারিতে যাবেন, পারফরমেন্সটা হবে ভিন্ন। তো আমার এক্সপেক্ট হচ্ছে বা আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে আমরা যত বেশি লোক যেতে পারি আর কি, যত বেশি লোক আমরা যেতে পারবো গ্যালারির গর্জনটা তত বেশি থাকবে। কারণ আমরা অ্যাজ এ গ্রুপ ম্যাচ দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো আমাদের মানে ইফেক্টটা থাকবে মানে সবারটা একসাথে। তো ইন্ডিভিজুয়াল একজন যাওয়া আর আলট্রাসের সবাই মানে একসাথে যাওয়া, এটার ডিফারেন্স অনেকটা। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সিঙ্গাপুরে যে ম্যাচটা ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাচ্ছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর হিস্ট্রিক্যালি না, যে নতুন যে এখন শেয়ার হয়েছে ডিজাইনটাও কিন্তু নতুন করে ভালো লাগতেছে বিষয়টা, গ্রাসিংও চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্টটাও পুরোটা চেঞ্জ হচ্ছে। 22-23 হাজার ক্রাউড যখন এক জায়গাতে একটা টিমকে বুস্ট আপ করবে, এই পরিস্থিতিটা ভাবতেই না কেমন জানে গায়ে একটা শিহরণ তুলে। এবং ওই যে 22-20 হাজার মানুষ একসাথে একটা মাঠে বাংলাদেশ বলে চিল্লাচ্ছে, ওই জিনিসটাই কিন্তু মনে করে একটা নতুন একটা বিপ্লব। আমার কাছে মনে হয় ইটস ওয়ান কাইন্ড অফ রেভলিউশন। 100%। আমার কাছে মনে হয় যে আমরা ইনশাল্লাহ আমরা ওনারা আজকে যেই প্রমিস আমাদেরকে করে গেছে যে যেভাবে স্টেডিয়াম সাজাবে অ্যান্ড অল, এবং যে ধরনের চ্যান্ট করবে অথবা যেই রকম সাপোর্ট দিবে, ওনারা যদি আসলেই ওই এক্সপেকটেশন ফুলফিল করতে পারে, তাইলে এইটা আমরা একটা রিল বানাবো যে ওনাদের প্রমিস কি ছিল, ওনারা করছে কি। আমার কাছে মানে আমার আর অমিত ভাইয়ের কোনো ডাউট নাই যে আপনারা ইভেন যা প্রমিস করছেন তার থেকে এক্সপেকটেশন মানে যেটা ক্রিয়েট করছেন সেটা থেকে আরো অনেক বেশি ছাড়াই যাবেন এক্সিকিউশনে। অমিত ভাই, সো এটাই আমাদের, আমি যেটা রাউন্ড আপ করছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে সবাই ভালো করার চেষ্টা করি। এরপরে তো আসলে ইটস আপ টু দ্য টিম, দে উইল প্লে দেয়ার। অ্যান্ড আমরা আমাদের কাজটা হলে সাপোর্ট দেওয়া। ইভেন যদি আমরা পজিটিভ রেজাল্ট নাও পাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেন আমাদের টিমকে সাপোর্ট করি। অমিত ভাই, এই জিনিসটা আমরা যখন পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম না তখনও আমরা লেগেছিলাম, আর এখন বর্তমান অবস্থাতে আমরা পজিটিভ না পাইলে আর বেশি করে কাজ করব। যখন কিছু ছিল না সেই সময়টাতে যখন আঁকড়ে ধরে রাখতে পারছিলাম, এখন অনেক কিছু থাকাতে আমরা আর বেশি করে আঁকড়ে ধরার অনেক রাস্তা পেয়ে গেছি এখন আমরা। সো আমরা আমাদের পডকাস্টের একদম শেষে এসে গেছি। থ্যাংক ইউ দিন এবং থ্যাংক ইউ
মেহেদি আমাদের এই পডকাস্টে আসার জন্য। উই আর রিয়েলি অনার্ড যে আমরা আপনাদের যেই মানে সাপোর্টার্স গোষ্ঠী আছে এবং মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন, আপনাদেরকে অনেক বড় ধন্যবাদ। বিফোর ইউ গো, আমাদের দৌড় থেকে দুটি গিফট আছে, একটা অলরেডি মিস্টার দিন উনি পড়ে আছে, আর একটা আমি হাতে দিচ্ছি মিস্টার মেহেদিকে। জাস্ট বিফোর ইউ গো, আপনাদের কোনো কিছু যদি বলা থাকে নিয়ম, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের জন্য অনেক আনন্দের, এবং হচ্ছে যে অনেক কথা বলার জায়গা থাকে ফ্যানদের জন্য, যেহেতু ফ্যানরা আমাদেরকে সবসময় নাও পেতে পারে, আমাদের ব্যক্তিগত কাজ থাকতে পারে, বা কিন্তু এই যে এইরকম একটা প্রোগ্রাম ফুটবল কালচারটাকে আরো গ্রো করবে। এবং থ্যাঙ্কস যে দৌড় বা যারাই এই জিনিসটা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। রাইট, থ্যাংক ইউ। ওই ভাই এই যে প্রোগ্রামটা, এটাতে আমরা আমাদের প্ল্যান, অ্যাম্বিশন, ভিশন সব কিছু সবার সামনে তুলে ধরতে পারতেছি। তো ধন্যবাদ যারা আয়োজন করছেন। এরা এরকম প্রোগ্রাম আমাদেরকে আরো বেশি মানে এনকারেজ করে আর মোটিভেট করে কিভাবে আমরা মানে সামনের দিনগুলো আগাবো। 100%. থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ এগেইন। আশা করি সবাই মাঠে দেখা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় ওয়ান নেশন ওয়ান ড্রিম আমাদের সবার আসলে উদ্দেশ্য দিন শেষে একটাই, বাংলাদেশের ফুটবল যেন আরো বেটার জায়গায় চলে যায়। অ্যান্ড আমার কাছে মনে হয় এটাও আমি আর অমিত ভাই অ্যাড করতে চাই যে আজকে আমরা দুইটা ফ্যান গ্রুপের দুইজন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলছি, কারণ ফুটবলে ফ্যান আসলে সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একটা, বাট আরো অনেক গ্রুপস আছে, আরো অনেক স্টেক হোল্ডার আছে। আমার কাছে মনে হয় ভবিষ্যতে আমরা আরো অনেক ফ্যানদের সাথে কথা বলতে চাই, আরো অনেক ফ্যান গ্রুপের অনেক রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে চাই। রাইট, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে দুইজনদের দিন শেষে উদ্দেশ্য একটা হইলেও কাজ করার সাইট কিন্তু অনেক ডিফারেন্ট, এবং ওইটা অনেক সুন্দরভাবে উঠে আসছে যে কারা হয়তো ফিজিক্যালি কাদের কাজ অনেক বেশি, কাদের ডিজিটালি অনেক কাজ বেশি, আরও অনেক ফ্যান গ্রুপের আরও অনেক আসপেক্টে কাজ থাকতে পারে। সেগুলো নিয়েও ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো সামনের এপিসোডগুলোতে। থ্যাংক ইউ সো মাচ যারা এই এপিসোডটা দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আপনাদের সেফ বাংলাদেশ ফুটবল আর বাংলাদেশ ফুটবল আলট্রাসের থেকে কি ধরনের এক্সপেকটেশন আছে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। কোনো টিফও আপনারা চান কিনা তারা দুইজনরা নিয়ে আসুক, সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে ইভেন জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।